injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাকে স্বাগত। আজ আপনারা শুনবেন অঙ্কিতা সরকারের গল্প রাঙা বউয়ের আরাম কে দাঁড়ায়। অঙ্কিতা সরকারের সাহিত্য জগতে প্রবেশ 2017 সালে নিতান্তই অবসর যাপনের জন্য, কিন্তু বর্তমানে তাই একমাত্র তার নেশা হয়ে দাঁড়িয়েছে। 2019-এ প্রথম কিশোর ভারতীতে তার লেখা অনুগল্প প্রকাশ পায়। 2020-তে কঙ্কাবতী নামে গুপ্তযুগের এক বিষকন্যার কাহিনী নিয়ে তার প্রথম একক বই উপন্যাস হিসেবে প্রকাশিত হয়। এছাড়া ভূতভূতুম, সর্বভূতেষু, বৃত্তের বাইরে নামে একাধিক পত্রিকায় তাঁর লেখা গল্প ছাপা হয়েছে। আজকের গল্পটি ফেসবুকে তার পেজ ঋতন্না কলমে অঙ্কিত সরকারে প্রথম প্রকাশিত হয়। আজকের গল্পের জন্য অঙ্কিতা সরকারকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প পাঠে রয়েছেন ক্রিয়েটিভ মাস্কেটিয়ার্স থেকে সৌম্যদীপ, আর গল্পের সূত্রধর আমি শেষাদ্রি। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন রাঙা বউয়ের আরাম কে দাঁড়ায়, গল্পের প্রথম পর্ব। চারজন বেহারা কাঁধে করে পালকিটা নিয়ে এসে শেষবারের মতো হুঙ্কার দিয়ে রায়বাড়ির উঠোনে নামিয়ে রাখল। তারপর সেখানেই বসে পড়ে কাঁধের ময়লা গামছা ঘুরিয়ে ঘুরিয়ে হাওয়া খেতে লাগলো। সেই মুর্শিদাবাদ থেকে উত্তর কলকাতা পর্যন্ত পালকি বয়ে নিয়ে আসা তো আর চারটিখানি কথা নয়। বেহারাদের ডাক শুনেই ভেতর থেকে বৌঝিরা সব এক গলা ঘোমটা টেনে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিতে দিতে বাইরে বেরিয়ে এলো। প্রথমেই এগিয়ে আসছেন যিনি, তিনি রায়বাড়ির গিন্নি। টকটকে লাল গরদের শাড়ি পরে পান চিবুতে চিবুতে এসেই উনি পাশে দাঁড়িয়ে থাকা চাকরানির হাত থেকে বরণ ডালাখানি নিজের হাতে নিলেন। তারপর হাঁক দিলেন, বাইরে এসো। হাতে পরা সোনার চুড়ি রিনি রিনি শব্দ আর পায়ের তোড়ার ছমছম আওয়াজের সাথে বাইরে বেরিয়ে এলো সে। গলা অবধি ঘোমটা টানা থাকায় তার মুখ দেখার জো নেই যদিও। সে নেমে এলে একজন বর বেশি বছর 20-এর সুপুরুষ তার পাশে দাঁড়ালেন। বরণ শেষ করে উনি হাঁক দিলেন, বড় বৌমা, দুধে আলতার থালাখানা নিয়ে এসো দেখি। একজন তরুণী তাড়াতাড়ি সেই থালা নিয়ে এসে গিন্নির পাশে দাঁড়ালো। দাঁড়িয়েই থাকলো। উনি পাশে তাকিয়ে মুখ ঝামটা দিয়ে বললেন, ও মা, আমার সঙ্গের মতন দাঁড়িয়ে রইলে কেন? রাখো পায়ের কাছে। বউটি তড়িঘড়ি থালাটি নিজের শাশুড়ি মায়ের পায়ের কাছে নামিয়ে রাখল। উনি সেটা দেখে বিরক্তি ভরে বললেন, আরে আমার নয়, এই নতুন বউয়ের পায়ের কাছে রাখো। এতদিন সংসারে থেকে কি শিখলে বাচ্চা? সে আবার নিচু হয়ে থালাটি নতুন বউয়ের পায়ের কাছে রাখল। তারপর ওখান থেকে সরে গিয়ে একটি নতুন সাদা থান বাড়িতে ঢোকার সিঁড়ি অবধি পেতে দিল। নতুন বউ এতেই ছাপ ফেলে ঢুকবে যে। বরণ শেষে নতুন বউ দুধে আলতায় পা ডুবিয়ে থানে নিজের লক্ষ্মীমন্ত পায়ের ছাপ ফেলে গৃহপ্রবেশ করল। ঘরে ঢোকার আগে রায়গিন্নি বউয়ের মুখে আর কানে মধু দিয়ে বললেন, শোনো, এবার থেকে শুধু মিষ্টি মিষ্টি কথা কইবে আর মিষ্টি মিষ্টি শুনবে, কেমন? আর নতুন বউকে বসার ঘরে নিয়ে চলো, এখনো নিয়ম কাজ বাকি আছে। যা খোকা, তুইও যা। গিনিমার ছোট ছেলে, যাকে তিনি খোকা বলে সম্বোধন করলেন, সে কিন্তু এসবে বেজায় বিরক্ত। বাপের ভয়ে বিয়ের পিঁড়িতে বসেছে, বিয়ে করে বউও ঘরে তুলেছে। আর কি, মায়ের কথা রাখতে সে নতুন বউয়ের সাথে বসার ঘরে গেল। সেখানে কড়ি খেলা, চাল খেলার মতো বেশ মজার খেলা হলো।
একটা খেলা হলো এক সরা জলে বরের টোপরের কিছুটা অংশ আর কনের মুকুটের কিছুটা অংশ ভেঙে ভাসিয়ে দেওয়া। তারপর জলটাকে নাড়িয়ে দেওয়া হলো। কিছু সময় পর জল যখন একটু স্থির হয় তখন সবাই দেখে যে কে কার পিছন পিছন যাচ্ছে। যদি বরের টোপর মুকুটের পিছনে থাকে তাহলে স্বামী সারা জীবন আঁচলে থাকবে, আর যদি উল্টোটা হয় তাহলে স্ত্রী চেষ্টা করবে তাকে আঁচলে বেঁধে রাখার। নতুন বর বউয়ের ক্ষেত্রে দ্বিতীয়টাই ঘটল। কিছুক্ষণ পর একজন বুড়ি মানুষকে ধরে ধরে নিয়ে এলো বড় বউ। তিনি কাছে এসে নতুন বউয়ের মুখখানা গাল টিপে তুলে ধরলেন। তারপর এপাশ ওপাশ ফিরিয়ে ঘুরিয়ে দেখে বললেন, তা ছোট নাতির স্ত্রী তো বেশ সুন্দরী দেখছি, তাই চাঁদপানা মুখ দেখে আবার এই বুড়িকে ভুলে যাসনি যেন। তা গায়ের রংখানা তো বেশ পরিষ্কার দেখছি। আজ থেকে তোমার নাম রাঙাবো, বুঝলে? একটা সোনার চূড় তিনি তার হাতে পরিয়ে দিয়ে বড় বউয়ের হাত ধরে চলে গেলেন। মুর্শিদাবাদের বসুবাড়ির বাপ মায়ের আদরের সদু আজ থেকে শুধুমাত্র রায়বাড়ির রাঙা বউ। সমস্ত আত্মীয় স্বজনেরা এরপর যে যার কাজে চলে গেলে বড় বউ তাকে নিয়ে একটা ঘরের কোণে এলেন। বড় দালান পেরিয়ে চক মিলানো বারান্দা ও বড় বড় থামের আড়াল দিয়ে বেরিয়ে যাওয়া রাস্তার কোণটা দিয়ে তাকে নিয়ে গেল। লণ্ঠনের আলোতে টের পেল না সে। ঘরে পৌঁছে এসে বড় বড় দুই চোখ মেলে শুধু দেখতে লাগলো। তার বাপের ঘর সচ্ছল হলেও এরকম প্রাচুর্যতা ছিল না। সে ওপরের দিকে তাকিয়ে আলো আঁধারিতে বড় বড় কড়ি কাঠ দেখতে লাগলো। তারপর ঘরের মাঝখানে রাখা একটি বিশাল বড় পালঙ্ক দেখতে পেল। অন্ধকারেও তার মেহগিনি কাঠের কালো মসৃণ গা চকচক করছে, আর এক পাশে রাখা একটা আরাম কেদারা। এইটা দেখে সবচেয়ে বেশি অবাক হলো সে। এরকমটা সে আগে দেখেনি। আরাম কেদারা তার বাপের বাড়িতেও আছে বটে, কিন্তু সেটা এত বড় নয় আর এটার মতো বাঁকানোও নয়। তার বাপ সেখানে বসে সেরেস্তার সব কাগজপত্র দেখত, কিন্তু এটা তো বসলেই মানুষ উল্টে পড়ে যাবে, কাজ করবে কি করে? সে অবাক হয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে কালো আরাম কেদারার গায়ে হাত রাখল। তক্ষুনি সেটা দুলে উঠল। বড় বউ তার পরনের জন্য কাপড় বের করছিল। পিছন ঘুরে বলল, এতে ঠাকুরপো মানে তোমার স্বামী বসেন, কখনো পা দিও নে এতে, আর সব সময় পরিষ্কার করে রাখবে, বুঝেছ? বলে তার হাতে একটা নতুন তাঁতের শাড়ি দিয়ে বেরিয়ে গেল। রাঙাবো কিন্তু তক্ষুনি সেটা পাল্টে না ফেলে বিছানার উপর রাখল। তারপর হ্যারিকেনটা হাতে নিয়ে ঘরের মধ্যে ঘুরে ঘুরে জিনিস দেখতে লাগলো। ঘরে বড় পালঙ্ক আরাম কেদারা বাদ দিয়েও একটা বড় আয়না রয়েছে। তার সাথে জুড়ে একটা কাঠের বাক্স রয়েছে। সেটাতে কি আছে দেখার প্রবল কৌতূহল হলেও ও আয়নার সামনে গিয়ে হ্যারিকেনটা উঁচু করে নিজের সদ্যপ্রাপ্ত বধূরূপ দেখতেই ব্যস্ত হয়ে রইল। সবাই বলছিল সিঁদুর পরে সদুর মুখখানা একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। কই দেখি তো, ইস, কপাল চুল তো পুরো সিঁদুরে মাখামাখি হয়ে রয়েছে। নাকেও তো সিঁদুর পড়েছে। কে যেন বলছিল নাকে সিঁদুর পরা মানে স্বামী সোহাগী হয়। ভাবতেই সদুর গাল আর কর্ণমূল সিঁদুরের বর্ণ ধারণ করল। কিন্তু সে স্বামী মানুষটাকে তো ঠিক করে দেখতেই পেল না ও। শুভদৃষ্টির সময় একবার চোখ তুলে তাকেই আবার চোখ নামিয়ে নিয়েছিল। মা বলেছিল সকলের সামনে ওভাবে তাকালে লোকে বেহায়া বলবে তাকে। আয়না থেকে সরে এসে এবার ঘরের এক পাশে রাখা বিশাল তোরঙ্গের সামনে এলো। বাপরে, কি বড় আর ভারী এটা! বর্দি এটাকে খুলল কি করে? ও তো একা পারবেই না। হঠাৎ চোখ গেল ঘরের মেঝের দিকে। আরে, এখানেও কি সুন্দর একটা ছক্কাটা মেঝে রয়েছে। ভালো এক্কা দোক্কা খেলা যাবে, যেরকম ও বাড়িতে খেলতো শহীদের সাথে ছক কেটে। বাইরের বারান্দা দেখেই মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু সবার সামনে কি আর খেলতে পারবে? এটা ভেবেই মনে যে খুশির প্রদীপটা জ্বলে উঠেছিল সেটা দপ করেই নিভে গিয়েছিল। এবার ঘরেও সেই একই রকম ছক দেখে আবার আনন্দে মন ভরে গেল ওর। হঠাৎ গায়ে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে লাগলো।
আরও মেঝে থেকে দৃষ্টি সরিয়ে জানালার দিকে তাকালো। কি বড় বড় উঁচু জানালা, শুধু নাগাল পাবে। অনেক কষ্টে পা উঁচু করে জানালা দিয়ে উঁকি মারল। আকাশটা পুরো সিঁদুরে লাল হয়ে রয়েছে। বড় বড় উঁচু গাছগুলো ঝড়ের দাপটে দানবের মতো মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুলছে। বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে সদূর মাথা, চুল, মুখ। এরকম ঝড়ে শুধু কখনো ঘরে থাকতো না, দৌড়ে বাগানে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসতো। আর ঘরে ফিরলে মা খুব বকতো, কিন্তু ঠান দিদির ভয় মারতে পারতো না। তারপর গজগজ করতে করতেই নিজের আঁচল দিয়ে মাথা মুছিয়ে দিত সদূর। আজ বৃষ্টির সাথে টুপটাপ শিলও পড়ছে। ইস, একবার যদি দালানে গিয়ে দুটো শিল কুড়িয়ে মুখে মাখতে পারতো সে। ও মা, তুমি এখনো কাপড় ছাড়োনি? পিছন থেকে বর্দির ডাকে তাড়াতাড়ি জানলা ছেড়ে সরে দাঁড়ায়ও। বর্দি তাড়াতাড়ি এসে নিজেই এক এক করে গয়নাগাটি খুলে রেখে গুছিয়ে রেখে দেয় তোরঙ্গে। তারপর ভারী শাড়িটা ছাড়িয়ে নতুন তাঁতের শাড়িখানা গুছিয়ে পরিয়ে দিয়ে বলল, নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে শেখো। এ হচ্ছে 12 ভূতের বাড়ি। নিজের লোক বাদ দিয়েও জ্ঞাতি গোষ্ঠী কম নেই কো। রোজ 60 জন লোকের পাত পড়ে। শুধু অবাক হয়ে বড় বড় চোখ মেলে শুনছিল। উনি ওর দিকে তাকিয়ে বললেন, চলো, আর হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে নে, মা খেতে ডাকছেন। লণ্ঠনটা ঘরে রেখে ওরা হাত ধরে বেরিয়ে এলো। বড় বারান্দার পুরোটা কোমর সমান গ্রিল দেওয়া, ওপরে এক হাত দূরে দূরে সুন্দর কারুকাজ করা লণ্ঠন লাগানো। তার প্রদীপের আলোতেই আলোকিত হয়ে আছে সবটা। বারান্দার কোথাও মার্বেল বসানো ছোট ছোট টেবিল ও তাকে ঘিরে দুটি করে চেয়ার রাখা আছে। থামগুলো এতই বড় বড় যে মনে হয় আলো আঁধারিতে কোনো লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। পায়ে পায়ে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটা বড় ঘরে এসে উপস্থিত হলো। এটাই এবারে পাকঘর। একসাথে কতগুলো উনুন একসাথে যে জ্বলছে তা গুনে ওঠার আগেই একজন বয়স্ক মহিলা সামনে এসে বলল, পারবো গিন্নিমা তো কইলেন রাঙা বউকে নিয়ে খাওয়ার ঘরে যেতে, এইখানে নিয়ে এলে কেন? তা বলেছেন মা। ঠিক আছে বামুন দিদি, আমি সেখানেই যাই বরণ। ত্রস্ত পায়ে সদুকে নিয়ে এসে ওই ঘরেরই লাগোয়া আরেকটি বড় ঘরে এসে ঢুকলো। এখানে কোনো উনুন নেই। এটা হলো মহিলাদের খাওয়ার ঘর, আর পুরুষদেরটা অন্যদিকে। প্রতিদিন বাড়ির পুরুষদের খাওয়ার পরে সকলে এখানেই খেতে বসে। এ বাড়ির নিয়ম, প্রত্যেকে তার স্বামীর এঁটো পাতেই তারা যা যা ব্যঞ্জন দিয়ে আহার করেছেন তাদের স্ত্রীরাও তাই করবেন। এখানে অবশ্য আঁশ রান্না হয় বলে বিধবাদের কোনো জায়গা নেই। তারা অন্দরমহলের আরও পিছনের একটি মহলে নিজেদের মতো থাকেন। আজ যেহেতু রাঙাবউ প্রথমেই বাড়িতে এসেছে, তাই সে নতুন ঝকঝকে কাঁসার থালাবাটিতেই আহার করবে। কাল থেকে সবার সাথে স্বামীর এঁটো পাতেই তাকে বসতে হবে। সদুকে ডেকে কাছে বসিয়ে তার শাশুড়িমা একটা একটা করে সব বুঝিয়ে দিচ্ছিলেন। এমন সময় বর্দি এসে তার সামনে রাখা জলচৌকিতে বড় কাঁসার থালায় ভাত সাথে 5 রকম ভাজা এনে সাজিয়ে রাখল। পিছনে বামন্দির হাতের অন্য থালাতে বাকি সব ব্যঞ্জন। এত খাবার দেখে সদুর ভিড়মি খাওয়ার জোগাড় হলো। এত খাবার তাকে একা শেষ করতে হবে নাকি? সে ভয় ভয় বাড়িতে ঢোকার পর এই প্রথমবারের জন্য বলল, এত খাবার আমি খেতে পারবো না গো, একটু কমিয়ে দিন। উপস্থিত সকলে তার কথা শুনে হো হো করে হেসে উঠল। কি ব্যাপার, এতে হাসির কি আছে? বাড়িতে যখনই মা তাকে বা বাবাকে বেশি ভাত দিয়েছেন তারা তো এ কথাই বলে এসেছে। তাহলে এখানে কি কিছু ভুল বলল? গিন্নিমা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, শোনো বাচ্চা, এই রায়বাড়িতে কখনো খাবার পাত থেকে তুলে নেওয়া হয় না। খেতে না পারলে ফেলে দেবে, শ্যাল কুকুরে খাবে। সদু আর কোনো কথা না বলে তার ছোট্ট হাত দিয়ে ভাত মেখে খুব সামান্যই মুখে তুলল। তারপর আঁচিয়ে নিয়ে বর্দির সাথে আবার নিচের ঘরে ফিরে এলো। আসার সময় খুব ক্ষীণ কণ্ঠে গানের আভাস পেল সে। সুরের মূর্ছনায় চারপাশের বাতাসকে সম্মোহিত করেছে যেন সে কণ্ঠ। কে এমনভাবে গান গায়? কার মনে এত যন্ত্রণা? মনে হাজার প্রশ্ন জাগলেও চুপ করেই থাকল।
ঘরে পৌঁছে ওকে বিছানায় বসিয়ে দিয়ে গম্ভীর স্বরে বর্দি বলল, শোনো, আজ রাতে আমি তোমার সাথেই ঘুমাবো, কিন্তু আসতে দেরি হবে আমার। তুমি কিন্তু এখানেই চুপ করে শুয়ে থাকবে। তারপর পিছন ঘুরে চলে যেতে উদ্যত হলো। কি মনে হতে আবার ফিরে এসে বলল, নতুন এসেছ, অনেক কিছু শুনবে, দেখবে, সব কিছু বুঝতে যেও না। সদু সব কথা বুঝতে পারল না, তবু প্রশ্ন করাও শ্রেয় মনে হলো না, তাই সে চুপ করে শুয়ে থাকলো। তারপর এক সময় ঘুমিয়ে পড়ল। মাঝরাতের দিকে একবার ওর ঘুম ভেঙে গেল। প্রচণ্ড জল তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এত রাতে কাকে ডাকবে সে? একা একা কোথায় যাবে? কিছুই তো চেনে না এ বাড়ি। হঠাৎ খুব কাছ থেকে বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ কানে এলো সদুর। ভয়ে কাঠ হয়ে গেল সদু। কি কাঁদে অমন করুণ স্বরে? অনেকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর বুঝতে পারল কান্নার উৎসর পাশেই রয়েছে। কিন্তু কেন কাঁদছে বর্দি? ও কি ডাকবে একবার? শুধু আলতো করে গায়ে ঠেলা দিল একটা, তারপর খুব সন্তর্পণে ডাকলো, ভর্তি ভর্তি ও ভর্তি। কান্নার শব্দ থেমে গেল। তখনই সাড়া দিল না সে, হয়তো নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য সময় নিচ্ছিল। শুধু আবার ডাকলো, ভর্তি। এবারে এসে সাড়া দিয়ে বলল, হ্যাঁ, বলো রাঙাবো, কি হয়েছে? খুব জল তেষ্টা পেয়েছে, জলটা কোথায়? বড় বউ উঠে বসে পালঙ্কের পাশে রাখা ছোট টেবিলটার ওপর থেকে ঘটিটা নিয়ে ঢাকা সরিয়ে সদুর হাতে দিল। ঢকঢক করে বেশ কয়েক ঘুট জল খেয়ে ঘটিটা বর্দির হাতে ফেরত দিয়ে আঁচলে মুখ মুছে নিয়ে আস্তে আস্তে বলল, আপনি কি কাঁদছিলেন? আমি কই না তো। আর শোনো, আমায় আপনি আগে করতে হবে নিকো, তুমি করেই বলো, কেমন? সম্মতি জানিয়ে মাথা নাড়ে সদু। জানলার দিকে পাশ ফিরে তাকিয়ে থাকে বাইরের দিকে। নির্মেঘ আকাশের প্রায় গোলাকার চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে আছে। এক দুদিন বাদেই হয়তো পূর্ণিমা। এমন সময় বর্দির গলা শুনতে পায়, নতুন জায়গায় ঘুম আসছে না বুঝি? চোখ বন্ধ করে শুয়ে থাকো, ঠিক ঘুম আসবে কোন। উত্তরে সদু আস্তে করে হুঁ শব্দ দিয়ে নিজের সম্মতি জানায়। সদুর দিকে পিছন ফিরে থাকায় সে জানতেই পারে না যে ও একদৃষ্টে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতেই ব্যস্ত। তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে একসময় চোখ বোঝে সদু। হঠাৎ করে কার গানের শব্দে চমকে চোখ খোলেও। জানলা দিয়ে দেখতে পায় এক অপূর্ব সুন্দরী নারী, অনেক গয়না পরে আনমনে গান গাইতে গাইতে হাঁটছে। কে ও? সদুর জানলার বাইরে কি করছে ও? খুব ইচ্ছে করছে একবার গিয়ে দেখে, কিন্তু ভয়ও লাগছে। জোর করে চোখ বন্ধ করে রইল সদু, যেন এমনভাবেই বাইরের সব আওয়াজকে, ওই করুণ স্বরের গানকে উপেক্ষা করতে পারবে ও। কিন্তু চোখ বন্ধ করলেই ওই মহিলার এক ঝলক দেখা চেহারা ভেসে উঠছে। কিছুতেই তাকে মাথা থেকে তাড়াতে পারছে না ও। ভয় ভয়ে আবার চোখ খুলল। না, কেউ কোথাও নেই। এমনকি সেই গানের আওয়াজটাও আর শুনতে পাচ্ছে না। নিশ্চিন্ত হয়ে চোখ বুঝল। একটা হাত দিয়ে বর্দির কোমরে বেড় দিয়ে জড়িয়ে ধরল, ঠিক যেভাবে বাড়িতে মাকে জড়িয়ে শুতো। অসংখ্য পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল ওর। তাকিয়ে দেখল ভোর হয়ে গেছে। বিশাল বড় নারকেল গাছের মাথার পিছন দিয়ে রক্তিম সূর্য উঁকি মারছে। প্রথমে চারপাশে সব কিছুই অচেনা লাগলো ওর। কোথায় আছে ও? এই ঘর, উপরে থাকা ঝাড়বাতি, পালঙ্ক, এসব তো বাড়িতে কখনো ছিল না। তারপর সামনে তাকিয়ে বড়দিকে দেখেই একে একে সব মনে পড়ে গেল ওর। ওর বিয়ে, পালকি চড়ে এখানে আসা, বরণ করা, নিয়মের খেলা, রাতের খাওয়া, সব কিছু। তারপর মনে পড়ল রাতের চাঁদের আলোয় দেখা সেই নারী মূর্তি, তার গান। অমনি ভয় তার হাতের রোমগুলো সজাগ হয়ে উঠল। পালঙ্কের উপাস থেকে বর্দি তা দেখতে পেয়ে বলল, ও মা,
এই সাত সকালে গা জ্বালা দিচ্ছ কেন? শীত করছে নাকি? শুধু অপ্রস্তুত হয়ে ঢোক গিলে মাথা নেড়ে না বলল। তারপর শাড়ি সামলে পালঙ্ক থেকে নিচে নেমে এলো। ওকে দেখে বর্দি হাসি মুখে আবার বলল, চলো তোমায় কলঘরে নিয়ে যাই, সব কাজকর্ম সেরে একেবারে চান করে বেরুবে কেমন? আজ আবার তোমার ফুলসজ্জা, তার আগে ভাত কাপড় হবে, পাকঘরে নিয়ে যেতে হবে। চলো চলো, অনেক কাজ। সকালে বর্দির সপ্রতিভ ব্যবহার দেখে সদুর মনটা খুশিতে ভরে উঠল। একবার ভাবল কাল রাতের কথাটা কি বর্দিকে একবার বলবে, জিজ্ঞেস করবে নাকি কেন কাঁদছিল রাতে। কেউ কি বকেছে? মা যখন তাকে মারত শুধু ইচ্ছে করেই ঠান দিদির কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে কাঁদত। বর্দিকেও কি কেউ বকেছে? না থাক, যদি রেগে যায়। চুপ করে শুধু তার সাথে কলঘরের দিকে গেল। ওই ঘরটা থেকে একটুখানি গেলেই কলঘর। ভিতরে ঢুকে তো শুধু অবাক, আর কত চমকে দেওয়া জিনিস আছে এই বাড়িতে। এই যে এত বড় কলঘর, এ তো তাদের বাড়ির শোবার ঘরের সমান। এখানেও মেঝেটা পুরো সাদা, জল পড়লে চট করে বোঝাই যায় না। ও মাথা ঘুরিয়ে ঘুরিয়ে খুব মনোযোগ দিয়ে সব কিছু দেখতে লাগলো। এটা তোমাদের কলঘর, এখন থেকে চান আর যা কাজ সব এখানেই সারবে। আমাদের? আমাদের মানে? মানে তোমার আর রাঙা ঠাকুরপোর। এ বাড়িতে সকলের আলাদা আলাদা কলঘর আছে। সকলের আলাদা কলঘর, তাদের বাড়িতে তো একটাই কলঘর, সেটাই সবাই মিলে ব্যবহার করত। আর ভাইয়ের সাথে রোজ এই নিয়ে ঝগড়া হতো। ভাইটা খুব বদমাস, ঠিক ওর চানের সময় কলঘরে গিয়ে বসে থাকতো, আর এখানে আসার আগে পাগল ওকে জড়িয়ে ধরে কেঁদেছিল। দিদি রে, আমি আর তোকে মারবো না, কলঘরে আটকে রাখবো না দিদি, তুই যাস নে দিদি, যাস নে দিদি। সকাল সকাল ভাইয়ের কথা মনে পড়তে কালো মেঘেরা ভিড় জমালো মুখে। চোখের কোণটা ভিজে এলো। মনে হলো ঠিক হয়েছে, সারাক্ষণ ঝগড়া করা দেখ এখন কেমন লাগে। ঝুপঝুপ করে জল ঢেলে গা মুছে কাপড়টা কোনো রকমে গায়ে জড়িয়েই বাইরে বেরিয়ে এলো। বর্দি দাঁড়িয়েই ছিল বাইরে, ওকে দেখে বলল, ও মা, এত তাড়াতাড়ি হয়ে গেল? কই এদিকে এসো দেখি। ও মা, কাল রাতের কাজল তো এখনো লেগে রয়েছে চোখে। কি পরিষ্কার করেছো রাঙাবো। বর্দি নিজেই শাড়ির কোণ ভিজিয়ে চোখের বাসি কাজল ডুলে ডুলে মুছে দিলেন। তারপর ঘরে নিয়ে গিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দিলেন, সিঁথি রাঙিয়ে দিলেন লাল সিঁদুরে, তারপর তার নোয়াতে ছুঁয়ে দিলেন। সব শেষে চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, বাহ, একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। চুলটা শুকিয়ে গেলে তারপর না হয় হাত খোপা বেঁধে দেব। এখন চলো পাকঘরে। ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠল আগের দিনের মতোই। কাল লণ্ঠনের আলোয় সব কিছু চোখে পড়েছিল বটে, কিন্তু এত খুঁটিয়ে দেখার সুযোগ হয়নি। বিশাল থামগুলোতে কত কারুকার্য করা, কোনোটায় সিংহের মুখ, কোনোটায় আবার হাতির সুর খোদাই করা। সাদা কালো ছক মিলানো মেঝেতে কোথাও এক কোণা ধুলো পড়ে নেই। বারান্দার মধ্যেই একটা টেবিলের ওপর একটি বিশাল চোঙা মতো জিনিস বসানো আছে। এটা চেনে শুধু, একে গ্রামাফোন বলে। তাদের পাড়ায় একবার এনেছিল বোসদের বাড়িতে, সকলে দেখতে গিয়েছিল। কি অদ্ভুত জিনিস না, কোথাও মানুষ নেই, বাজনা নেই, অথচ গান বাজছে। পাকঘরের সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে রায়গিন্নি বেরিয়ে এলেন। তারপর ওকে হাত ধরে ভেতরে নিয়ে গিয়ে বললেন, শোনো বাচ্চা, এবারই নিয়ম, আজকের দিনে একটা আমিষ পদ রাঁধতে হবে তোমায়। তাছাড়া রোজ নিজের স্বামীর জন্য দুপুর নিজে রাতে রাঁধতে হবে। তা রান্না বান্না কিছু জানো? দুপাশে মাথা নাড়িয়ে নেতিবাচক উত্তর দেয় শুধু। বাড়িতে অনেকবার মা ধরে বেঁধে রান্না শেখাতে চেয়েছিলেন, সেই মতো এক একদিন জোর করে নিজের কাছে নিয়ে বসতেনও, কিন্তু দুরন্ত শুধু একটু ফাঁক পেলেই মায়ের চোখে ধুলো দিয়ে বেরিয়ে পড়তো খেলতে।
তাই রান্নাটা আর শেখা হয়নি তার। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে সব। বামুন দিদি আজ মাছের মাথা দিয়ে সোনামুখের ডাল রাঁধবে, তুমি একটু নেড়ে দিও কেমন? শুধু চুপ করে দাঁড়িয়ে রইল ওখানে। বড় বড় 3টে উনুনে বিশাল বড় হাঁড়ি কড়াতে বিভিন্ন সব পদ রান্না হচ্ছে। বর্ধিষ্ণু জমিদার দর্পনারায়ণ রায়ের ছোট ছেলের বৌভাত বলে কথা। পাকঘরে রান্না হচ্ছে পরিবারের লোকজনের জন্য, আর বাইরের উঠোনের একপাশে রান্না হচ্ছে অতিথিদের জন্য। ভিয়েন বসেছে মিষ্টি তৈরির জন্য। নবীনচন্দ্র দাসের তৈরি নতুন মিষ্টি রসগোল্লা চাখার জন্য সবাই অপেক্ষা করে আছে। রান্নাঘরে যাওয়ার সময় বারান্দার রেলিং থেকে একটু ঝুঁকে নিচের কর্মকাণ্ড দেখার চেষ্টা করছিল সদু। কিন্তু অন্দরমহল থেকে বাইরেটা একেবারেই দেখা যায় না। বর্দির দেওয়া একটা জলচৌকিতে বসে রান্না দেখছিল সদু। বর্দি একটা ছোট উনুনে তদপেক্ষা ছোট কড়াতে কি যেন রান্না করছে। ওর থেকে দূরত্ব বেশি না থাকায় ওর দিকে ফিরে হেসে বলল, ওনার জন্য আমিষ রাঁধছি, মা তখন বলল না, সেটাই চটপট সেরে রাখছি। এমন সময় বামুন দিদি এসে বলল, চলো গো রাঙাবো, ডালটা একটু নেড়ে দেবে, এরপর আবার বেলা বাড়ার আগে সব গুছিয়ে দিতে হবে, কত আবার নির্দেশ। কাজ শেষে বর্দির সাথে নিজের ঘরে এসে বসলো সদু। ওকে বসিয়ে দিয়ে নিজের ঘরে গেল কাপড় পাল্টে নিতে। সদু জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। বেশ কিছু বড় বড় গাছ রয়েছে। একটা কাক ক্লান্ত স্বরে একটানা ডেকেই চলেছে। এমন সময় দরজায় কারো চুরির শব্দে ঘুরে তাকালো সদু। একজন ময়লা শাড়ি পরা বউ দাঁড়িয়ে আছে। সে নিজে থেকেই বলল, একে আমি না পিতবো, গিন্নিমা পাঠালেন আলতা পরানোর জন্য। জলচৌকির ওপর পাটা তুলে বসলো সদু। খুব যত্ন করে ওর ছোট্ট দুটো পায়ে আলতা পরাতে লাগলো সে। সদু এবার খুব কাছ থেকে তাকে দেখল। সামান্য নাপিতানির এত রূপ ভাবতে অবাক লাগে। বয়স খুব বেশি হলে ওই 17 কি 18। ওই আধময়লা শাড়িতেও তার রূপ যেন উথলে উঠছে। সে আলতা পরাতে পরাতে নিজে থেকেই বলল, কাল থেকে শুনে যাচ্ছি রাঙা বউয়ের রূপে চোখে যেন ধাঁধা লাগে, কিন্তু কাল থেকে আসতেই পারছি না। আর যখন গিন্নিমা বললেন তখন আর দেরি করিনি কো, সত্যি একদম নকি ঠাকুরের মতো রূপ তোমার। সদু কোনো উত্তর না দিয়ে হাসল। আলতা পরানো শেষ হতেই সে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। তার পথের দিকে হাঁ করে চেয়ে বসে রইল সে। কিছুক্ষণ পরে বর্দি এসে তাকে কিছু বলতে যাবে, অমনি নজর গেল তার পায়ের দিকে। গালে হাত দিয়ে সে বলল, একা একাই আলতা পরে নিলে? নাপিত বউ তো আসতই। নাপিত বউ এসেছিল তো, সুন্দর পানা মুখ, সেই তো আমায় পরিয়ে দিয়ে গেল। ভয়ে বিস্ময় হতবাক হয়ে উঠল সে। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে জেনে নিল প্রতিটি ঘটনা। সমস্ত বিবরণ নিল তার চেহারার। তারপর তার হাত ধরে এক টান মেরে ছুটতে ছুটতে নিয়ে গেল আরেকটা ঘরে। বাইরে থেকে দেখল শুধু ভিতরে তার শাশুড়ি মা বিছানায় বসে পান সাজছেন। ওদের দৌড়ে আসতে দেখে ওনার ভাবান্তর হলো না। উনি বসে বসেই বললেন, কি করবো বাচ্চারা, অমন দৌড়চ্ছ কেন? পিছনে বাঘে তাড়া দিল নাকি? রায়বাড়ির বউরা সব ডিঙ্গি মেয়ে মানুষের মতন দৌড়চ্ছ কেন? ঘরের ভেতরে ঢুকে আসে দুজনে। তারপর হাঁপাতে হাঁপাতে রাঙা বউয়ের মুখে সমস্ত ঘটনা বিবৃতি করে শোনে। শুনতে শুনতে গিন্নিমার কপালে ভাঁজ পড়ে আর রাগে মুখ লাল হয়ে আসে। তিনি বলেন, ঠিক আছে, আমি কর্তাকে বলে দেখছি ও মাঘির কি ব্যবস্থা করা যায়। তোমরা যাও, নিচতলার অন্দরমহলে বসার ঘরে নিয়ে যাও রাঙা বউকে, আমি সব গুছিয়ে নিয়ে আসছি। মা, নিচের তলার অন্দরমহল? ওখানে তো সব কুটুমে ভর্তি গো। ও হ্যাঁ, তাই তো দেখেছ, খেয়াল নেই? ওপরে নিয়ে গিয়ে বসাও, আমি যাই দেখি রাঙা কুকা কই গেল। দুজনে বের হয়ে আসে ওখান থেকে। সদু অবশ্য কিছুই শোনেনি ওদের কথা।
ও তখন গিন্নিমার জানালা দিয়ে দেখছিল ঠাঁঠা রোদে একটা মা কাক তার ছানাদের হাঁ মুখে খাবার তুলে দিচ্ছিল। বাড়িতে যখন সে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ত, মাও তাকে এভাবেই খেতে দিত। এখানে তো সেরকম কেউই নেই। সকাল থেকে যে কিছুই খায়নি সে খেয়াল কারোই নেই। নতুন বউ মুখ ফুটে কিছু বলতেও পারছে না, খিদেতে পেট জ্বলছে তার। মাথাটা অসম্ভব ব্যথা করছে। কখন খেতে দেবে এরা? বলি ও বউ, খেতে টেতে দিবি না নাকি লো? বেলা গড়িয়ে গেল, রাবণের গোষ্ঠীর পিণ্ডি গেলা হয়ে গেল। রাঙা বউয়ের কথা কারো মনে থাকে না, না রে নেমো কারামের দল। বুড়ির গলা কানে যেতেই সতর্ক হয়ে উঠল বাড়ির উপস্থিত সকলে। তার এই চাঁচা ছোলা গলার আওয়াজকে ভয় পান না এমন সদস্য রায়বাড়িতে এখনো জন্মায়নি। আর একবার যদি শুরু হলো তো বাড়িতে কাক চিল তিষ্ঠতে দেবে না বুড়ি। মেজবউ চাপা স্বরে বলল, ওই ওই আবার শুরু হলো। একটু আগেই তো এক জামবাটি মুড়ি গুড় খেলো বুড়ি, আবার খেতে চাইছে। এ কি পেট নাকি রাবণের জ্বালা গো বর্দি? যাকে বর্দি ডেকে কথাগুলি বলল সেই মেজবউ তখন ঘস ঘস করে শিলে পোস্ত বাটতে ব্যস্ত। নয় নয় করে বাড়িতে লোক তো কম নয়, আর ঝি চাকরের রান্না এ বাড়ির পুরুষরা মুখে তোলে না। সে চাপা স্বরে বলল, দিনে 15 জনের খোরাক তো ওই বুড়ির পেটেই যায়। তবু দেখ, একদিনের তরেও পেট ছেড়েছে কখনো? বয়সের তো গাছ পাথর নেই, তবু খুনখুনে গলাটা দিন দিন বেড়েই যাচ্ছে। পাশেই বঁটি নিয়ে আনাজ কুটছিল নন্দিনী, এই বাড়ির নাত বউ, মানে বড় বউয়ের ছেলের বউ। তার রাঙা বউয়ের সম্পর্কে শাশুড়িদের এমন মন্তব্য শুনে খুবই খারাপ লাগলো, কিন্তু সে নতুন বউ হয়ে এসেছে তাই কিছু বলতে সাহস পেল না। পেঁয়াজ কাটা থামিয়ে এসে মুখ তুলে তাকিয়ে বলল, দাঁড়াও, আমি গিয়ে দেখছি রাঙাবউ কি চাইছে। তার গমন পথের দিকে তাকিয়ে মেজবউ বলে উঠল, অদীক্ষেতা, দেখো বর্দি, একদিন ঠিক বুঝবে এই বুড়ি কি জিনিস। তখন এসব যত্ন আত্মি কোথায় থাকে দেখব। রান্নাঘর থেকে পেরিয়ে ছক্কাটা দালান থেকে সবার শেষে কোণে যে বড় ঘরটা, সেটাই রাঙা বউয়ের ঘর। ওনার নাতি নাতনিরা ছোট থেকে ওনাকে রাঙা বউ বলেই ডেকে এসেছে, আর তাদের বাবা মায়েরা রাঙা কাকিমা। যদিও আড়ালে বুড়ি ডাকটাই প্রচলিত। সেই কোন 10 বছর বয়সে এ বাড়ির ছোট ছেলের বউ হয়ে এসেছিলেন, তারপর 14 বছর বয়সে গর্ভবতী অবস্থাতেই বিধবা হলেন। কিন্তু তার সেই সন্তানও বাঁচেনি। সেই থেকে ভাসুরদের ছেলেমেয়েকে নিজের ছেলেমেয়ে জ্ঞান করে এসেছেন। বাবা ছিলেন ধনী ব্যবসায়ী, তবু বাবার ডাকে উত্তর কলকাতার এই একান্নবর্তী পরিবার ছেড়ে, শ্বশুর শাশুড়ি ছেড়ে ফিরে যাননি, এখানেই থেকে গিয়েছেন। গোটা জীবন এদের জন্য প্রাণপাত করে সংসার করেছেন। নন্দিনী গিয়ে দেখল উনি ঘরের মাঝখানে রাখা আরামকেদারায় বসে দুলছেন। বিশাল বড়ই আরামকেদারায় ওনার ছোট্ট গুটিয়ে যাওয়া শরীরটা একটুখানি জায়গা জুড়ে পড়ে আছে। পায়ের আওয়াজ পেয়ে ভাঙা গলায় বলে উঠলেন, কে রে? চশমা ছাড়া চোখে ঠিক করে দেখতে পান না, কানের অবস্থাও ভালো নয়। বাড়ির লোক অনেকবার বলেছে ছানি অপারেশন করিয়ে চশমা নিতে, কিন্তু তিনি জেদ ধরে বলেছেন, আমায় কি তোমরা পাগল ঠাউরেছ? অপারেশনের নাম করে চোখ খুবলে নিয়ে আমায় অন্ধ করে দেওয়ার মতলব করেছ, সে কি আমি জানি না? তারপর আমার সব কিছু 12 ভূতে লুটে খাবে, তাই না? এখন হাল ছেড়ে দিয়েছে সবাই। এসবের সাথে যোগ হয়েছে ভুলে যাওয়ার রোগ। খেয়ে দিয়ে কিছুক্ষণ পর বাড়ি মাথায় তোলেন খেতে দেওয়া হয়নি বলে। আবার কখনো 20 বছর আগেই মরে যাওয়া চাকর হরির নাম ধরে ডেকে সাড়া না পেয়ে গালিগালাজ করেন। রাঙামার গালির চোটে সে বোধহয় স্বর্গে বসেও বিষম খায়। নাতি নাতনিরা তবু ছোটবেলায় আসতো এ ঘরে, গল্প শোনা আর নাড়ু খাওয়ার লোভে।
এখন তারাও সব বড় হয়ে গেছে। রাঙা বউয়ের অস্তিত্ব ভুলেই বসে আছে। শুধু নন্দিনী আসে নিয়ম করে। রাঙা বউ তাকে বড় ভালোবাসে, পুরনো দিনের গল্প করে, আবার মাঝে মাঝে চিনতেও পারে না তাকে। নন্দিনী আজ এসে বলল, কি হলো, চিৎকার করছিলে কেন? বলো যা, অমন সারের মতো চিল্লাচ্ছিস কেন নাথ বউ? আমি কি কানে কালা নাকি? কি হয়েছে বলবে? মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ, ওই কর। এতজন মাগি মিলেও তোদের কাজ শেষ হয় না লো। বলি, আমায় খেতে দিবি নে? এই তো একটু আগে মুড়ি গুড় খাইয়ে গেলাম। দুপুরের ভাত হতে তো এখনো ঢের দেরি। কেন দেরি কেন? কতর নাড়িয়ে কাজ করতে পারিস না? আচ্ছা, ঠিক সময়েই খাইয়ে যাব। এখন ঘুমাও, আর ডেকো না, আসতে পারবো না। আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হয় নন্দিনী। তারপর কি মনে হতে জানালার ভারী পর্দাগুলো টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে চলে যায়। বুড়ি ছলছলে চোখে টেবিলের ওপর রাখা বাটিটার দিকে তাকায়। আজ তার মনে আছে, সে যে খেয়েছে, নন্দিনী যে তাকে খাইয়ে গেছে, মনে আছে তার। কিন্তু একা একা আর ভালো লাগছিল না তার। পুরনো দিনের ব্যথা ভরা স্মৃতিগুলো ভিড় করে আসছিল বারবার। তাই কাউকে কাছে বসিয়ে দুটো গল্প করতে ইচ্ছে হয়েছিল তার। কিন্তু সবাই ব্যস্ত। নিজের নাতি নাতনিগুলোর মুখ যে কতদিন দেখেননি, আর তাদেরই বা দোষ কি? সেই প্রাগৈতিহাসিক বুড়ির কাছে কে এই গল্প শুনতে আসবে? কিন্তু এই পুতবউ আসে, সময় পেলেই আসে। কিন্তু এখন যে তারও অনেক কাজ, সেসব ফেলে কি আর গল্প শোনা যায়? এখন তার সারাদিনেই আরামকেদারায় শুয়ে বসেই কেটে যায়। 10 বছর আগে অবধি নিজে নিজে হেঁটে বাথরুম অবধি যেতে পারতেন, কিন্তু এখন কারো সাহায্য ব্যতীত জলটুকুও খেতে পারেন না। আগে একা হাতে গোটা সংসার সামলেছেন, সমস্ত আত্মীয়তা কুটুম্বিতা করেছেন। এরা তো এসবের কিছুই জানে না। এরা তো দেখেনি যে কিভাবে একটা গোটা রায়বাড়ি শুধুমাত্র রাঙা বউয়ের মুখের দিকে তাকিয়ে দিনপাত করেছিল। দাপুটে জমিদার দর্পনারায়ণ রায় পর্যন্ত শেষ দিন অবধি রাঙা বউয়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে ঘোষণা করেছিলেন। এখন অলস দিন কাটতে চায় না। জানালা দিয়ে তাকালে চারদিকে শুধু খাঁ খাঁ করছে। যে বাগানে গাছেদের জন্য মেঘলা দিনে সূর্য রোদ পাঠাতে পারতেন না, সে বাগানে আজ ঘাসগুলো অবধি শুকিয়ে খড় হয়ে গেছে। আর কোনো কাঠবিড়ালিকে গাছে পালিয়ে বেড়াতে দেখা যায় না। কোনো কাকের ছানা আর মায়ের জন্য অপেক্ষা করে না। সবাই নিজের নিজের সময়ে এই জগৎ ছেড়ে অন্য জগতে পাড়ি জমিয়েছে কবে। শুধু তাদের রাঙা বউ রয়ে গেছে তাদের স্মৃতি বুকে নিয়ে, আর দেখেছে চারপাশের সব কিছু পরিবর্তন হতে। সেই অজানা স্বাধীনতা লাভ করেছে ভারতবর্ষ, সেই স্বাধীনতা যার আস্বাদন গোটা দেশকে দিতে গিয়ে রাঙা বউ নিজের জীবনের সেই অমূল্য রত্নখানি হারিয়েছেন। চোখের কোল থেকে এক ফোঁটা নোনতা জল বেরিয়ে এসে মিশে গেল আরামকেদারার কাঠে। সব কিছু পরিবর্তন হলেও এই আরামকেদারা এই ঘর থেকে সরিয়ে নিয়ে যেতে পারেনি। বুড়ো মানুষের এই আবদারটায় কেউ হস্তক্ষেপ করেনি। রাঙা বউ, ওঠো, খাবার এনেছি তোমার জন্য। শুয়ে শুয়ে কেঁপে উঠলেন বৃদ্ধা। কত বছর পর কেউ ঠিক এই রকম করে এই কথাটা বলল। সেদিনও এভাবেই তো ঘুম ভেঙে কেঁপে উঠেছিল 10 বছরের রাঙা বউ। কি গো, কি ভাবছো? আমাকেও একটু গল্প বলো। হালকা হাসির রেখা ফুটল বৃদ্ধার বলি রেখায় কুঁচকে যাওয়া মুখে। হারিয়ে গেলেন পুরনো দিনের কথায়। বাইরে তখন দূরে একটা আম গাছে একটা মা কাক আর কতগুলো ছানার হাঁ মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় রাঙা বউ, ও রাঙা বউ, ও মা, ঘুমিয়ে পড়লে নাকি? চলো চলো, রাঙা ঠাকুরপো এসে গেছেন। এক পেট খিদে নিয়ে ঘুমিয়ে পড়েছিল সে। বড়দির ডাকে চোখ কোচলে উঠে পড়ল, আর ধীরে ধীরে নেমে এলো পালঙ্ক থেকে। ঘর থেকে বেরিয়ে বারান্দা পেরোনোর সময় সে দেখল
শ্বশুরমশাই খুব ভর্ৎসনা করছেন তাকে, আর সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রায়কর্তার বাঁচখাই কণ্ঠে কেঁপে উঠল সে। ঘোমটার আড়াল থেকে একবার চোখ মেলে দেখার চেষ্টা করল নিজের সদ্য আপন মানুষটাকে, কিন্তু বড়দি হাত টেনে দ্রুত পার করে দিলেন জায়গাটা। বেশিক্ষণ দেখাও হলো না। আপন সত্যি কি অদ্ভুত! জন্মস্তক যাদের কাছে রইল, যারা আদরে ভালোবাসায় ভরিয়ে এত বড় করল, তারা এক লহমায় পর হয়ে গেল। আর আপন হলো কারা? যাদের কখনো দেখেইনি, যাদের এর আগে চিনতই না, তারাই তোমার সব। স্বামী তোমার ইহকাল পরকালের রাস্তা সুগম করে রাখার মাধ্যম। তাদের সুখেই তোমার সুখ, তাদের দুঃখেই তোমার ব্যথা। তোমার নিজের একান্তই নিজের বলতে আলাদা করে কিছুই নেই ও জগৎ সংসারে। তাই তো 10 বছরের মেয়েটিকে সাত তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া হলো শ্বশুর বাড়ি নামক এক অজানা পরিবেশে, কিছু বুঝতে পারার আগেই। জায়গাটা পেরিয়ে গেলেও কিছু কথা কানে এসে ধাক্কা মারল সদূর। রায়বাড়ির ছেলে হয়ে তুমি স্বদেশী করছো? তুমি জানো এর জন্য আমার রায় বাহাদুর খেতাব ফসকে যেতে পারে? শোনো, এর আগে যে হুজুগে মেতেছ, এখন তুমি বিবাহিত। হুটহাট বাড়ি থেকে বেরোবে না। যাও, মা তোমাকে ডাকছেন নিয়ম কাজের জন্য। আজ যেন অন্য কোথাও বেরোতে না দেখি। এত কিছুর মধ্যে স্বদেশী কথাটা কানে লাগলো সদূর। এ যে বড় ভয়ানক জিনিস, যে এর ভিতর প্রবেশ করেছে বেরোতে পারেনি। তার গ্রামের সুরির দাদাও তো পুলিশের গুলিতে প্রাণ দিল। বৌদিদির সে কি আছাড়ি পিছাড়ি কান্না। সবাইটাকে ডাইনি স্বামী খেকো বলে দুষল। সদূরও কি তাই হবে নাকি? হে ভগবান, তার শাখা সিঁদুর অক্ষয় রেখো। সে যেন সতী হয়ে স্বর্গে যেতে পারে। ভাবতে ভাবতেই গিয়ে পৌঁছল সেই বসার ঘরে। এর আগেও এখানে এসেছিল, কিন্তু তখনও উনি আসেননি বলে রায়গিনী তাকে আবার নিজের ঘরেই পাঠিয়ে দিয়েছিলেন। নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেখল প্রচুর আত্মীয় স্বজন উপস্থিত হয়ে আছেন সেখানে, কিন্তু প্রত্যেকের মুখেই খুশির বদলে বিরক্তির ছোঁয়া। নেমন্তন্নি বাড়ি এসে কি হ্যাপা, হ্যাঁ? দুপুর গইলে বিকেল হতে চলল, এখনো ভাত কাপড়ের অনুষ্ঠানের কোনো হদিস নেই। আর ছেলেই বা কোথায় কেউ জানেই না। সত্যি। অবশ্য মুখে না বললেও এ বাড়ির পুরুষদের চরিত্র জানতে তো আর কারোর বাকি নেই। ঘরে মাগ রেখে সবাই ওই বারমহলের বাইজিদের পায়ে নিজেদের জীবন সমর্পণ করেছেন। বুড়ো দর্পনারায়ণও সে রস থেকে বঞ্চিত নন। তারই ছোট ছেলে অনুষ্ঠান বাদ দিয়ে কোথায় যায় এ কি আর বলে দিতে হবে? রায়বাড়ির অনুষ্ঠান বরাবর কলকাতাবাসীর কাছে দেখার মতোই ছিল। জাঁকজমক আড়ম্বরের কোথাও কোনো কমতি থাকে না। দেশীয় জমিদার ছাড়াও ইংরেজদের বড়লাট সাহেবের পদধূলি অনিবার্য থাকত। এর সাথেই ছুটত মদের ফোয়ারা ও বাইজি নাচের আসর। শোনা যায় দর্পনারায়ণের বারমহলে কম করে 10 জন বাইজি ছিলেন। এছাড়াও এইসব উৎসব অনুষ্ঠানে বেনারস থেকে পিয়ারি বাইয়ের ডাক পড়ত। কিন্তু আজকের আয়োজন ছিল একটু ভিন্ন। দর্পনারায়ণের নির্দেশ অন্যান্য বাইজিরা একটা কি দুটো গান পরিবেশন করবেন, কিন্তু কুসুমবাই সারা রাত ধরে একাই নাচে গানে গোটা আসর মাতিয়ে রাখবে। নির্দেশ শোনার পরে কুসুমের মধ্যে কোনো ভাবান্তর হয়নি। তার দু চোখ থেকে অনর্গল জল পড়ছে। কখনো তার রাগে জ্বলে উঠছে, চোয়াল শক্ত হয়ে উঠছে। কি কম ছিল কুসুমের যে রাঙাবাবু অর্থাৎ বজ্রনারায়ণ ফিরেও তাকান না তার দিকে। ওই বাচ্চা মেয়েটার রূপ কি আমার চেয়েও বেশি? সে পারবে এরকম নাচতে গাইতে? পারবে সে? একটুও ইচ্ছে করে না তার বড়বাবু প্রতাপ নারায়ণের কাছে যেতে। উনি যখন মদের নেশায় চুর হয়েও শরীরটা নিয়ে নাড়াঘাটা করেন, কুসুম তাতে সাড়া দিতে পারে না। ওর মন পড়ে থাকে অন্য কারো কাছে। কি বলেছিল আমাকে? আমি দেশের জন্য নিবেদিত প্রাণ। এসব সংসার ধর্ম আমায় বাড়তে পারবে না। আর এখন দিব্যি কচি মেয়ে দেখে বিয়ে করে নিল। কুসুম তো দেখেছে তাকে। আলতা পরানোর নাম করে দেখতে গিয়েছিল তাকে। তারপর ফিরে গিয়ে আয়নায় অনেকক্ষণ ধরে নিজের দেহ সৌষ্ঠব পর্যবেক্ষণ করেছে। আমার এই গুল্ম লতার মতো হিলহিলে শরীর,
মোমের মতো পিছড়ে পড়া ত্বক, উজ্জ্বল চাঁদের মতো গায়ের রং, ঠোঁটের পাশের এই কালো তিল, এসব এসব কিছুই নজরে পড়ল না তার। তার এই অন্দরমহলে যাওয়াটা যে কত ঝুঁকিপূর্ণ ছিল তা জানা সত্ত্বেও সে গিয়েছিল। সে জানতো এই কথা কর্তার কানে উঠতে বেশি সময় লাগবে না। কি শাস্তি দেবেন তিনি তাকে? দিক না, তাড়িয়ে তো আর দিতে পারবে না, কারণ বড়বাবুর রাত যে তার কাছেই কাটে। মনে মনে হেসে ওঠে সে। আজ তাকে সারা রাত ধরে মনোরঞ্জন করতে হবে। সকলকে তার ব্যথা ভরা দুঃখের কাহিনী গানের মধ্যে দিয়ে শোনাবে। তাতে যদি তার মন পাওয়া যায়। আয়নার সামনে বসে নিজেকে অপরূপ সজ্জায় সাজিয়ে নিতে লাগলো কুসুমবাই। আজ তো তাকেও আসতে হবে আসরে, এমনভাবে সাজতে হবে যাতে সে আর মুখ ফিরিয়ে থাকতেই না পারে। দেখি আজ তাকে উপেক্ষা করে কার সাধ্য। অন্যদিকে রাঙাবউও সাজতে বসে। তাকে গোলাপ জলে স্নান করিয়ে নিয়ে আসে দুজন দাসী। গায়ে জড়িয়ে দেয় বহুমূল্য শাড়ি, যার পাড়ে দেওয়া সোনার সুতো আর বহুমূল্য পাথরে ভর্তি গোটা শাড়ি। গায়ে ভারী ভারী সব গয়না, কপালে চন্দনের টিপ, মাথা ভর্তি সিঁদুর, সব মিলিয়ে মা লক্ষ্মীর প্রতিমূর্তি সে। নিয়ে তাকে বসানো হয় আলাদা করে প্যান্ডেল করা জায়গায়। কত লোক এসে বউয়ের মুখ দেখে যাচ্ছে আর কর্তার পছন্দকে ধন্যি ধন্যি করছে। বর্দির শিখিয়ে দেওয়া অনুযায়ী সে একবারও মাথা তুলে থাকেনি। ঘাড় নিচু করে থাকতে থাকতে ব্যথা করছে ঘাড়। এত হাসি এত আনন্দের মধ্যেও বড় বউয়ের মনে শান্তি নেই। তার দু চোখ আড়াল থেকে শুধুই একজনকে খুঁজে চলেছে। কোথায় তিনি? একবারও কি আমার মুখখানা মনে পড়ে না তার? এই যে নিজেকে এত সাজালাম, এই সবই তো বৃথা তাহলে। এছাড়া আরও একটা কথা জানানোর আছে যে আমার বিশ্বাস এটা জানলে তিনি আর কোনো দিন ওই বারমহলে পড়ে থাকবেন না। আর একবার আমার কাছে এলে শক্ত করে বেঁধে রাখবো ওনাকে। উনি যখন জানবেন আমি সন্তান সম্ভবা, তখনও কি মুখ ফিরিয়ে থাকতে পারবেন? কিন্তু তিনি কোথায়? আজও কি কুসুমবাইয়ের কাছেই রয়েছেন? কুসুমের কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে উঠল তার। একটা নষ্ট মেয়ের জন্য আজ আমি স্বামী সুখ থেকে বঞ্চিত হয়ে রয়েছি। এত বদমাস মেয়ে ছেলে এখন আমার ঠাকুরপোর দিকে হাত বাড়িয়েছে। কিন্তু আমি কিছুতেই রাঙা বউয়ের কপাল পুড়তে দেব না। এত সাহস তার ঠিক চলে এসেছে অন্দরমহলে। ওর শাস্তির ব্যবস্থা তো শ্বশুর ঠাউর করবেনই, তার আগে রাঙা বউকে সাবধান করে দিতে হবে যে। ঘর থেকে বেরিয়ে রাঙা বউয়ের বসবার জায়গায় গেল সে। সকলের খাওয়া দাওয়া শেষ হলে প্রায় ঘুমন্ত রাঙা বউকে খাইয়ে নিয়ে তার ঘরে পৌঁছে দিয়ে চলে গেল সকলে। বড় বউয়ের ঘরে আজ তার স্বামী এসেছেন। ঠাকুর তার কথা শুনেছেন, কিন্তু সে জানে না স্ত্রীকে ভালোবেসে প্রতাপনারায়ণ ঘরে আসেননি। ওই কুসুমকে আজ সকলে লুটে পুটে খাবে, তাই আজ সে বঞ্চিত। বর্দি অনেক করে তাকে বলে গেছে না ঘুমোতে, কিন্তু সদু তো চোখ খুলে রাখতেই পারছে না। ভারী শাড়ি, ওড়নার একগা গয়না নিয়ে বসে বসেই ঢুলতে লাগলো সে। মাথার ওপরের 100 বাতির ঝাল লণ্ঠনের আলোয় মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। এই ঘরটা অন্দরমহলের একপাশে বলেই সচরাচর বাইরের কোনো শব্দ এসে পৌঁছতে পারে না। না হলে সদূর কানে একজন আর্তনারীর কিছু মানুষরূপী হায়নার থেকে নিজেকে বাঁচানোর চিৎকার ঠিকই আসত। একসময় আরামকেদারের ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুমের চটকা ভেঙে যায়। সারা বাড়ি নিস্তব্ধ, শুধু একটানা ঝিঁঝির ডাক কানে তালা লাগায়। পূর্ণিমার চাঁদ আম গাছের মাথার উপর দিয়ে উঁকি দিচ্ছে। সামনে তাকিয়ে সদু দেখল তিনি চুপ করে বসে দুহাত একসাথে মুঠো করে ধরে কিছু ভাবছেন।
উনি কি আমার ওপর রাগ করেছেন? ঘরে এসে এই জন্য কি আমাকে ঘুমোতে দেখেও ডাকেননি? কি যেন বলেছিল বর্দি, নারকেল জল দিয়ে পা ধুয়ে মাথার চুল দিয়ে মুছে দিতে। ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। কিন্তু পালঙ্ক থেকে নামতে গিয়ে কি মনে হতে আবার পা গুটিয়ে বসে জিজ্ঞাসা করল, আপনি কি আমার উপর রাগ করেছেন? কিন্তু উনি কোনো উত্তর না দিয়ে একইভাবে বসে রইলেন। উনি বোধহয় আমার উপর খুবই রাগ করেছেন, তাই হয়তো কথাও কইছেন না। ঠিক আছে, এক্ষুনি বরং যাই পাটা ধুয়ে দিই। শুধু তাড়াতাড়ি পালঙ্ক থেকে নেমে পাশে রাখা নারকেল জলের পাত্রটা নিয়ে ওনার পায়ের কাছে বসে আস্তে আস্তে ঢালতে লাগলো। উনি চমকে উঠে পা সরিয়ে নিলেন। শুধু অবাক চোখে তাকিয়ে রয়েছে দেখে উনি ওর হাত ধরে তুলে দাঁড় করালেন। তারপর বললেন, আমার জন্য এসব কিছু করতে হবে না, অনেক রাত হয়েছে, যাও ঘুমাও। মনে প্রশ্ন জাগলেও ওনার গম্ভীর স্বরে আর কিছু বলার সাহস পেল না। পরদিন সকালে উঠে স্বামীকেও দেখতে পেল না ঘরে। জানালা দিয়ে তাকিয়ে দেখল সকাল হয়েছে অনেকক্ষণ, সূর্য মাথার ওপর রোদ দিচ্ছে। ইস, অনেক বেলা হলো, কেউ তাকে ডাকেও নি। শুধু তাড়াতাড়ি পালঙ্ক থেকে নেমে শাড়ি গুছিয়ে কল ঘরে চলে গেল। স্নান করে কাপড় কেচে অনেক কষ্টে নিজের চেষ্টায় শাড়ি পরল। তারপর ভিজে চুলে ঘোমটা দিয়েই ঘরের বাইরে বেরিয়ে এলো। চারিদিকে আজ যেন বড় বেশি ব্যস্ততা। শুধু দ্রুত পা চালিয়ে পাকঘরে যেতে গিয়েও রাস্তায় শ্বশুরমশাই, স্বামী আর ভাসুর ঠাকুরকে দেখে থমকে গেল। কিছু কথা তার কানে এলো, কিন্তু বোধগম্য হলো না। সকলের মুখেই চিন্তার ছাপ সুস্পষ্ট। কি হয়েছে? বাইরেই বা এত শোরগোল কিসের? সে পাকঘরের দিকে গেল, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে এখনো উনুন ধরেনি। বামন দিদিও নেই। কি হয়েছে? কার কাছে গিয়ে শুধোবেও? কি মনে হতে সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় গিয়ে শাশুড়ি মায়ের ঘরের দিকে গেল। কারোর একটা চাপা গলায় কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না। যত এগোচ্ছে ততই সেই শব্দ স্পষ্ট হচ্ছে। ঘরের দরজায় গিয়ে থমকে দাঁড়ালো সে। ভারী পর্দা ফেলা রয়েছে। ভেতরে শাশুড়ি মায়ের সাথে বর্দির গলার আওয়াজও পাওয়া যাচ্ছে। ও ইতস্তত করে কাউকে ডাকতে পারেনি, কিন্তু ওর ভারী মলজোড়ার আওয়াজই ওর উপস্থিতি নির্দেশ করলো তাদের কাছে। শাশুড়ি মা ধরা গলায় হাঁক দিলেন। গলাটা ভারী ঠেকলো তার। অনেকক্ষণ কান্নাকাটি করলে যেমন হয়। হে রাঙা বৌমা, এসো, ভেতরে এসো। 1 পা 2 পা করে ঘরে প্রবেশ করলো সে। দেখে পালঙ্কের ওপর গায়ে ঠেসান দিয়ে বসে রয়েছেন শাশুড়ি মা, আর তার পাশেই আলু থালু বেশে এলো চুলে বসে রয়েছে বর্দি। তার চোখ মুখ ফোলা, গালে শুকিয়ে যাওয়া চোখের জলের দাগ স্পষ্ট। ও তাড়াতাড়ি বর্দির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বর্দি? কাঁদছো কেন? মা, কি হয়েছে? বর্দি এভাবে কাঁদছে কেন? ছোট যার এই একটা প্রশ্নে তাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল বর্দি। বলল, ওরে, আমার সর্বনাশ হয়ে গেল রে। এবার আমি কি করব? কোথায় যাব এই পেটেরটাকে নিয়ে? তোর বাসুর ঠাউরের কোমরে যে দড়ি পড়বে রে, পুলিশ এসে নিয়ে যাবে তাকে। শুধু পুলিশের নাম শুনেই কেঁপে উঠল। তার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় পুলিশের নাম বা ভূমিকা কোনোটাই সুখকর নয়। সে শুনেছে একবার যাকে পুলিশ ধরে নিয়ে যায় সে আর জীবন্ত ফিরে আসে না। ওরা খুব মারে, মেরে রক্ত বের করে দেয়, তাতে নুন ছিটিয়ে দেয়, উল্টো করে ঝুলিয়ে দেয়। তাই স্বভাবতই শুধু ওই ভয়ানক পরিস্থিতির কথা ভেবেই চুপ করে গেল। চোখ মুছে রায়গিন্নি বললেন, রাঙা বউ, তুমি যাও, বড়দের কথার মধ্যে এই শুনি, তোমার সৌর ঠাকুর ঠিক ব্যবস্থা করে দেবেন।
তুমি পাকঘরে যে বামুনসিকে বলো রান্না চাপাতে। যা হোক, যাই ঘটুক না কেন, পেট তো আর মানবে না। শুধু মাথা নেড়ে বেরিয়ে এলো। নিচে গিয়ে বামুন দিদিকে সব বুঝিয়ে দিয়ে মাথা ধরেছে বলে নিজের ঘরে চুপ করে এসে শুয়ে পড়ল। শুয়ে একদৃষ্টে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। কালও বাড়িতে লোকজনের ব্যস্ততা ছিল, আজও আছে, কিন্তু দুটোর ধরন সম্পূর্ণ আলাদা। বাইরের ঝাঁঝালো রোদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ জ্বালা করে। সদূর তবু ভ্রুক্ষেপ নেই, ও তাকিয়েই রইল। এমন হলো যে বর্দি ওভাবে কান্নাকাটি করছে, ভাসুরটা ওকে কি সত্যি পুলিশ ধরে নিয়ে যাবে? চিন্তায় খিদে তৃষ্ণার মতো স্বাভাবিক অনুভূতিও লোপ পেয়েছে সদূর। তাই তো স্বামীর ঘরে আসাও সে টের পেল না। যখন তিনি আস্তে করে গলা খাঁকড়ি দিলেন, তখন সে খেয়াল করল। ধর্মর করে উঠে বসল। তিনি ঘরের ভিতরে এসে ওর দিকে বেশ ভালো করে চোখ বুলিয়ে আপাদমস্তক দেখে নিলেন। বাবা মায়ের কথা রাখতেই বিয়ে করা, না হলে তার ভালোবাসা, সংসার, এ সব কিছুই এই দেশ, ভারতবর্ষ। এই পরাধীনতার আগল থেকে দেশমাকে উদ্ধার করার জন্যই অন্যান্য যুবকের মতো সেও নিবেদিত প্রাণ। কাল ফুলশয্যাতেও সে মেয়েটার মুখ ঠিক করে দেখেনি, আজ দেখল। ছোট্ট লক্ষ্মী প্রতিমার মতো ঢলঢলে মুখ, চোখ দুটো ভাসা ভাসা, কি মায়া মাখানো। কিছুক্ষণ তাকানোর পর চোখ সরিয়ে নিল সে। না না, এমন দুর্বল হওয়া তার সাজে না। কি কৈফিয়ত দেবে সে দলের কাছে? বাদলদার কাছে চোখ তুলে তাকাবে কি করে? সংসার ধর্মে মায়া বাড়ে, পিছু টান তৈরি হয়। তবু সে আরেকবার তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বাড়ির সকলে তো তোমায় রাঙাবউ বলে ডাকছে, এটা তোমার নাম নয়, তোমার আসল নাম কি? অবাক করা দুটি বড় বড় চোখ তুলে সে জবাব দিল, সৌদামিনী। মা আমায় শুধু বলেই ডাকেন। বাহ, কি সুন্দর নাম তোমার রাঙাবো, সৌদামিনী, কিন্তু বড্ড বড়। হলোই বা বড়, এই নামে কেউ তো আর ডাকেনি জীবনভর। তবে তিনি ডাকতেন সকলের আড়ালে। তিনি মানে দাদু? বলো না, কি কথা বলতে তোমরা? মৌলজা, দাদু কোথায়? দাদুর খুড়ো বল। সম্পর্কের নাম জানিস না? থেরে খুকি। ওই হলো, তুমি বলো না গল্প। কি হয়েছিল সেদিন বাড়িতে? সবাই সবাই কান্নাকাটি করছিল কেন? গপ্প শোনার বেলায় আছিস আর খাওয়ানোর বেলায় নেই কেন? আগে খেতে দে মুখ পুরি। নন্দিনী রাঙা বউয়ের জন্য আনা গলা ভাতটাই ছোট ছোট করে খাইয়ে দিতে থাকলো। বেশি তো খেতে পারেন না, তাই একটু খেয়েই হাত দিয়ে ঠেলে দিলেন থালাটা। নন্দিনী হাত মুখ ধুয়ে ওষুধ খাওয়াতে গেলে বৃদ্ধা বলে ওঠে, সরা তো ওই বোমের মতো দেখতে ওষুধগুলো। বাপরে বাপ, কি বিচ্ছিরি খেতে। নে যা, আমি খাবো না। তুমি খাবো না বললেই তো আর আমি মানবো না বুড়ি। প্রেশারে ওষুধ না খেলে শরীর খারাপ করবে। খাও, বায়না করো না। আর কতদিন এরম ঠেকনা দিয়ে বাঁচিয়ে রাখবি লো? এবার যেতে দে তার কাছে। কত কত জমে আছে যে, তোদের জ্বালায় কতদিন আসে না সে। তা বললে কি হয় রাঙাবো? তার কাছে যাওয়ার জন্য যে এত দাপাচ্ছ, আমরা বুঝি কেউ না? আমাদের ছেড়ে যেতে একটুও কষ্ট হবে না তোমার? কেউ না, তোরা কেউ না। সব কটা অপেক্ষা করছিস কবে বুড়ি চক্ষু বুঝবে আর তোরা হাঁড়ি আলাদা করবি, তারপর এই বাড়ি বেচবি। সে হবে না কো। রাঙা বউয়ের কথা শুনে নন্দিনীর চোখ জলে ভরে উঠল। ঘরে শুয়ে শুয়ে মানুষটা সব শুনে, তার মানে মনে কত অভিমান জমিয়ে রেখে এই কথাগুলো বললেন। আর সবকটাই তো সত্যি কথা। রাঙা বউ তো বলেছে, হাঁড়ি আলাদা করলেই
সব সম্পত্তি অনাথ আশ্রমে দান করে দেবে। তাই সকলের মনের প্রায় সুপ্ত ইচ্ছে রাঙাবউ মরে যাক। এমনিতেও এত বড় বাড়ি দেখাশোনা করা বা মেরামত করা হাতির খোরাকেরই সামিল। তার চেয়ে এখানে যদি কোনো কমপ্লেক্স তৈরি হয় তার থেকে প্রত্যেকেই ভাগ পাবে আর অনেকগুলো টাকাও পাবে। বারমহলটা ভেঙেই গেছে পুরো। সেখানে এখন সাপখোপের বাসা। বাড়ির যত পুরনো আবর্জনা সব ওখানেই ফেলা হয়। একটা ভাঙা দোলনা, পুরনো লজ্ঝরে সাইকেল, উইয়ে খাওয়া টেবিল, ভাঙা পাখা আর বাড়ির ছেলে মেয়েদের দিস্তে দিস্তে পুরনো খাতা সব এইখানেই রাখা। কিন্তু এই বারমহলের সব ভেঙে গেলেও একটা দরজা এখনো তালাবন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পুরনো দিনের বেশ বড় আর ভারী তালা। ঘরের চারপাশে মাকড়সার জাল আর ঝুল জমে জায়গাটাকে দুর্ভেদ্য ও দুর্গম বানিয়ে রেখেছে। এইদিকে পারতপক্ষে কেউ আসেন না। গোটা বাড়ি অক্ষত থাকলেও এই দিকটা যে কি করে ভাঙলো তা নিয়ে সংশয় হয় নন্দিনীর। রাঙাবউ অনেকবার জিজ্ঞেস করবে ভেবেও থেমে গেছে। বাড়ির সামনের দিকের ঘরগুলোতে 4 ঘর ভাড়াটে আছে, তাই হয়তো বাড়িটা এখনো জমজমাট। ওই ভাড়ার টাকাতেই মূলত এই সংসার চলে। এবারে পুরুষেরা কেউই কাজ করতে ভালোবাসেন না। তারা পুরনো দিনের ধারাকেই বজায় রেখে পায়ের উপর পা তুলে পূর্বপুরুষের বংশগৌরব আলোচনা করাতেই বেশি পছন্দ করেন। স্ত্রীরাও সঙ্গত দেয় তাতে। নন্দিনীর এসব পছন্দ না। কলেজে থাকতে বিষানের সঙ্গে তার আলাপ। সেই আলাপ ভালোবাসায় পরিণত হতে বেশি সময় নেয়নি। সে সময় বিষানের মুখে তাদের বাড়ির কথা শুনে খুবই কৌতূহল জন্মেছিল। স্বপ্ন দেখত দক্ষিণ কলকাতায় তাদের ওই 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছেড়ে খোলামেলায় থাকার। তখনও বুঝতে পারেনি বিষান আসলে আড্ডাবাজ অলস এক ব্যক্তি। তাই বাবা মায়ের আপত্তি সত্ত্বেও এ বাড়িতেই বিয়ে করে আসে সে। অনেকবার বোঝানোর চেষ্টা করেছে এভাবে শুয়ে বসে খেলে কুবেরের ধনও শেষ হয়ে যায়, কিন্তু তার এক কথা, রায়বাড়ির ছেলে হয়ে আমি অন্যের চাকরগিরি করতে যাব? ফলত যা হয়, বাড়িতে ভাড়াটে বসেছে। এক এক করে ঝাড় লণ্ঠন, পুরনো ভারী টেবিল, পালঙ্ক সবই হাতছাড়া হয়েছে। তবু তাদের ঠাঁটবাট কমেনি। রায়বাড়ির অবস্থা এখন নামেই তালপুকুর, কিন্তু ঘটি রোবে না। এখন তারা চেষ্টা করছে কোনোভাবে রাঙাবউয়ের থেকে সইটা নেওয়া। এই ব্যাপারে বিষানের উদ্যোগ সবচেয়ে বেশি। ইদানিং তার এক বন্ধুর আনাগোনা এ বাড়িতে বড়ই বেড়ে গেছে। এমনকি যে বিষান রাঙাবউয়ের কোনো খোঁজ খবর রাখেনি বছরের পর বছর, সে এখন বন্ধুকে নিয়ে রাঙাবউয়ের কাছে আসছে এমনি এমনি। নন্দিনী বোঝে, কিন্তু কিছু বলতে পারে না। বিষান দিন দিন কেমন অচেনা হয়ে যাচ্ছে তার কাছে। প্রায় রাত্রে নেশা করে বাড়ি ফেরে। বাড়ির লোক কেউ কিচ্ছু বলে না। 2-1বার নিজের শাশুড়িমাকে বলার চেষ্টা করেছিল নন্দিনী। উনি তাতে ঠোঁট উল্টে বলেছেন, পুরুষ মানুষ ওরকম একটু খাবেই, তার জন্য অশান্তি করে আমার বিশুর মাথাটা খেও না তুমি। আর বিষানের এই বন্ধু প্রমোটার। তাদের কিছু কথাবার্তা ঘরের বাইরে থেকে শুনতে পেয়েছে নন্দিনী। বাড়ির আর সকলকে বলে লাভ নেই, তাদের প্রচ্ছন্ন মতই আছে এতে। এ বাড়িতে দুজনই নন্দিনীর সমবয়সী। একজন তার নিজের ননদ দীপশিখা, আর একজন সেজো কাকার ছেলে বিতান। কিন্তু দুজনে 2 মেরুর। এ বাড়ির প্রতি তাদের কোনো মায়া নেই। দীপশিখা এমনিতে বন্ধুর মতোই মেশে নন্দিনীর সাথে। দুজনের ভাবও খুব। প্রায়ই এ ওর শাড়ি জামাকাপড় এক্সচেঞ্জ করে। কিন্তু দীপশিখা কিছুতেই রাঙাবউকে সহ্য করতে পারে না। ওনার নাম শুনলেই দপ করে রেগে জ্বলে ওঠে ও। চোখে মুখে প্রকাশ পায় একরাশ ঘৃণার বিরক্তি। কিন্তু কিছুতেই এর প্রকৃত কারণ উদ্ধার করতে পারেনি নন্দিনী। আর বিতান, সে গানের জগতের মানুষ। গিটারের সুরের ঝংকারের চেয়ে রাঙাবউয়ের তীক্ষ্ণ গলার ঝংকার যে তার কাছে বেশি প্রিয় হবে না, এ তো জানা কথাই। তাই বিতানের সাথেও তার সখ্যতা গড়ে ওঠেনি। কদিন ধরেই নন্দিনীর শরীরটা খারাপ লাগছে। মুখে রুচি নেই, গা গোলাচ্ছে। সন্দেহের নিরসন করাতেই একদিন প্রেগা কিট নিয়ে এসে টেস্ট করে সে। সন্দেহ সত্যি প্রমাণিত হয়। কাউকে যদিও জানানো হয়নি এ কথা,
এমনকি বিশানকেও না। নন্দিনী ঠিক করলো আজ সন্ধেবেলা বেরোতে দেবে না বিশানকে, তার বদলে দুজনে একটু নিশ্চিন্ত সময় কাটাবে, আর তখনই সুখবরটা দেবে। সাথে সাথে জানা হয়ে যাবে এ বাড়ি নিয়ে কি ভাবছেও। সন্ধ্যাবেলাতেই বিশানকে আবদারের সুরেই বলল, আজ তুমি বেরিও না প্লিজ। দেখো দেখো ওয়েদারটা কি সুন্দর, চলো না ছাদে বসে দুজনে গল্প করি। পকোড়া খাবে? দাঁড়াও ভেজে আনি। খুশি মনে রান্নাঘরে পকোড়া ভাজতে যায় নন্দিনী। জানালা দিয়ে চোখে পড়ে পূর্ণিমার গোটা চাঁদ। না, শুধু তার রূপ নয়, তার কলঙ্ক তো দৃষ্টিগোচর হয়। এই যে এত বড় বাড়ি, এর আনাচে কানাচেও কি কোনো গল্প নেই? আগের দিন রাঙাবউ কি বলতে বলতে থেমে গিয়েছিল যেন। থাক, পরে করবে রাঙাবউয়ের সাথে গল্প। আজকের সন্ধেটা না হয় শুধু ওদের দুজনের হোক। পকোড়া ভেজে একটা থালায় নিয়ে সাইডে একটু পেঁয়াজ কুচি আর শশা কুচি নিয়ে স্যালাড বানিয়ে নিয়ে গেল। কিন্তু বিছানার ওপর বিছানের ছেড়ে রাখা ঘরে পরা বারমুডার টি শার্ট দেখে বুঝে গেল ও বেরিয়ে গেছে বাড়ি থেকে। এই বিশান কিনা কলেজে ওর জন্য হাপিত্তেশ করে অপেক্ষা করত। খুব অভিমান হলো আজ, নিজেকে খুব একা মনে হলো। দীপশিখা নিজের কলেজের পরীক্ষা নিয়ে ব্যস্ত, বিতানের কথা তো ধরাই উচিত না। বাকি মা কাকিমারা তো সিরিয়ালেই মত্ত। আজ একটুও গল্পের বই নিয়ে বসতে ইচ্ছে হলো না ওর। শেষ অবধি রাঙাবউয়ের কাছে যাওয়াই স্থির করল। পকোড়া যদিও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে, কিন্তু রাঙাবউয়ের গল্প শুনতে বসলে এসব দিকে আর খেয়াল থাকে না তার। রাঙাবউয়ের ঘরে গিয়ে দেখল চোখ বুজে বিছানায় শুয়ে আছেন উনি। দুপুরবেলা খাইয়ে দিয়ে নন্দিনী শুয়ে দিয়ে গেছিল, এখনো ঘুমোচ্ছে হয়তো। নন্দিনী ফিরে চলেই আসছিল, হঠাৎ নজর গেল আরাম কেদারাটায়। একবার আলগোছে হাত বুলিয়ে দিল তার কালো চকচকে কাঠের গায়ে। কি সুন্দর জিনিসটা, আজ এতদিন পরেও একদম নতুনের মতো আছে। এই চেয়ারে কাউকে বসতে দেন না রাঙাবউ। কিন্তু নন্দিনীর কি হলো, আজ হঠাৎ করে চেয়ারে বসে থাকার লোভ সামলাতে পারল না সে। পাশের ছোট টেবিলে পকোড়ার প্লেটটা রেখে যেই বসতে যাবে, অমনি রাঙাবউয়ের গলা শুনে চমকে উঠে ছিটকে গেল। রাঙাবউ জেগে আছে নাকি? খবরদার পুতবউ, ওখানে বসবিনি। বিছানায় শুয়ে থাকা রাঙাবউয়ের চোখ খুলে গেছে। নন্দিনী এগিয়ে গিয়ে ধরে ধরে উঠিয়ে দিয়ে বসিয়ে দিল। তার চোখে রাগ স্পষ্ট। বসিয়ে দিয়ে ওখান থেকে সরে এলো নন্দিনী। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা গলায় বৃদ্ধা বললেন, সেই 14 বছর বয়স থেকে ওনার এই একটা স্মৃতি নিয়েই রয়েছি। বাকি সব কিছু তো তোরা বেচে বুচে খেয়ে নিলি। একে রেহাই দে তোরা, একে কেড়ে নিস নে। কেড়ে নিয়ে গো রাঙাবউ, শুধু একবার বসার লোভ হলো। আর আর কখনো এরকম ভুল হবে না, কখনো না। আমায় বসিয়ে দে দেখি ওখানে, তারপর কথা কই। নন্দিনী ধরে ধরে তাকে বসিয়ে দিল আরাম কেদারায়। তারপর নিজে তার পায়ের কাছে বসল। রাঙাবউ নিজের শীর্ণ হাতখানা নন্দিনীর মাথায় দিয়ে বলল, তোর কি মন খারাপ? মুখখানা অমন শুকনো কেন? না গো, কিছু হয়নি। আলগা হাসার চেষ্টা করে নন্দিনী, কিন্তু এনার চোখে ফাঁকি দেওয়া বোধহয় শিবেরও অসাধ্য। উনি বললেন, এ সময় এমন মন খারাপ করে থাকতে নেই লো। হাসি খুশি থাকবি, তবেই তো পেটেরটা ভালো থাকবে। তুমি কি করে জানলে রাঙাবউ? আমি তো কাউকে বলিনি গো। তোমার তোমার বুদ্ধি কেউ না। ঘাটের দিকে এক পা বাড়িয়ে আছি, তুই আমার থেকে লোকাবি মুখ পুরি। আর স্বামীকে বলিসনি কেন মাগি? তার বাচ্চা আর তাকেই বলিসনি? বলার সুযোগ পেলাম না তো, আজই বলবো। তুমি তার আগে গল্প বলো না। ওই যে সেদিন বললে তোমার বড়দি কাঁদছিল, কেন?
শুধু গপ্প শোনার ধান্দায় আসিস। আজ তুই গপ্প কর, আমি শুনি। পিসুর আর তোর কথা বল দেখি। নন্দিনী শুরু করলো তার আর বিষানের গল্প। কিভাবে তাদের বন্ধুত্ব হলো, কি করে একে অপরের কাছে এলো, বিষান কি করতো, সব শুনে কখনো রাঙাবো ফোঁকলা মুখে হাসলো, কখনো পুরনো কিছু মনে করে গম্ভীর হয়ে রইল, কখনো বা রাগ করলো তার পুতির ওপর। কথায় কথায় কখন যে রাত হয়ে গিয়েছিল টের পায়নি নন্দিনী। এমন সময় তার সবচেয়ে ছোট ননদ তাকে ডাকতে এলে ঘড়ির দিকে তাকিয়ে চমকে গেল। তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে সবার সাথে রাতের রান্নার আয়োজন করতে লাগলো। রাতে বিষান ফিরল মদ্যপ অবস্থাতেই। সকলের খাওয়া হয়ে গেলে নন্দিনী ওর খাবার গুছিয়ে ঘরে গেল। কাকি শাশুড়িমাদের ঠোঁট টিপে মুচকি হাসি যেন ওর গায়ে সূচের মতো বিঁধতে লাগলো। তবু সেসবকে পাত্তা না দিয়েই দাঁতে দাঁত চিপে ও ঘরে চলে গেল। যাওয়ার আগে অবশ্য রাঙাবউকে খাইয়ে শুইয়ে দিয়েছে। ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে পড়েছিল নন্দিনী। দরজাটা ভেজানোই ছিল। একটা শব্দ পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে বিষান ঘরে ঢুকছে। নেশায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না ও। নন্দিনী তাড়াতাড়ি উঠে ওকে ধরে না নিলে পড়ে গিয়ে নাক মুখ ফাটত ওর। খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল বিষান। নন্দিনীর আজকেও কথাটা বলা হলো না। এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল ওর চোখ দিয়ে। বাবা ঠিকই বলতো, মানুষ চেনা বড় দায়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক থেকে। রাত না জেগে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে শরীরের কিছু গোপন স্থানের ইতিউতি বিষানের হাত ঘোরাফেরা করতে লাগলো। নন্দিনী হাতটা সরিয়ে দিয়ে পাশ ফিরে শুলো, কিন্তু অসম্ভব ক্ষিপ্রতায় বিষান ওকে জোর করে কাছে টেনে নিয়ে বলল, কি ব্যাপার, হাত সরিয়ে দিলে যে? ভালো লাগছে না, ঘুমাতে দাও। সারাদিন তো বাড়িতে শুয়ে বসে থাকো, নয়তো ওই ঘাটের মরার সাথে গুজগুজ করো। রাতে তো কাজে ভালো লাগে না। বিষানের মুখ থেকে তখনও মদের গন্ধ যায়নি। নন্দিনীর কথা বলতে ভালো লাগছিল না। একবার ভাবলো রাঙাবুকে ঘাটের মরা বলার জন্য গর্জে ওঠে, কিন্তু ক্লান্ত লাগলো ভীষণ। ও বিষানের হাত থেকে নিজেকে ছাড়ানোর নিষ্ফল চেষ্টা করতে লাগলো, কিন্তু এতে হিতে বিপরীত হলো। বিষান রাগে বিছানায় উঠে বসলো, তারপর নন্দিনীকে টেনে হিঁচড়ে উঠে বসালো। ওর হাতটা মুচকে দিয়ে চুলের মুঠি ধরে হিসিস করে বলল, মেয়ে মানুষের এত বর একদম ভালো নয়, বেশি বাড়াবাড়ি করিস না। দুঃখে অভিমানে নন্দিনীর চোখে জল এসে গিয়েছিল, তবুও হাঁপাতে হাঁপাতে কোনো রকমে বলল, ছেড়ে দাও, ছেড়ে দাও বিষান, আমি প্রেগনেন্ট লাগছে আমার, প্লিজ প্লিজ। বিষান ওকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু সাথে এটাও বলে দিল এই বাচ্চাও চায় না। নন্দিনী যেন ওকে সরিয়ে ফেলে যত তাড়াতাড়ি সম্ভব। এই বাড়ি নিয়ে ওর অনেক পরিকল্পনা আছে, এখন এসব ঝামেলাও চায় না। নন্দিনী অবাক হয়ে ভাবছিল, মানুষ এরকমও হয়, এতটা ভুল করলেও মানুষ চিনতে। সারাটা রাত নন্দিনীর জেগেই কাটল, কিছুতেই দু চোখের পাতা এক করতে পারল না। পাশেই বিষান শুয়ে অঘোরে ঘুমোচ্ছে, কিন্তু নন্দিনীর ঘুম আসছে না। আজ বিষানের ব্যবহারে ও যতটা না দুঃখ পেয়েছে তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে। কিছুতেই 3 বছর আগের ছেলেটার সঙ্গে ওর পাশে শুয়ে থাকা মানুষটাকে মেলাতে পারছে না ও। ভোরের আলো ফুটতেই উঠে পড়ল নন্দিনী। বাথরুমে গিয়ে শাওয়ার খুলে তার নিচে দাঁড়িয়ে পড়ল। কার্তিক মাসের হালকা ঠান্ডায় শরীরের রোমকূপগুলো শিহরিত হলো একটু। শাওয়ারের অবারিত জল ওর মাথা, মুখ, চিবুক চুইয়ে গড়িয়ে পড়ছে শরীরে। শরীরে কাল রাতে বিষানের দেওয়া আঘাতের ক্ষততে চিরবির করে জ্বলে উঠল জায়গাগুলো ঠান্ডা জলের স্পর্শ পেয়ে। নন্দিনী দাঁত চিপে চোখের জল আটকানোর চেষ্টা করল, কিন্তু অবারিত বাড়িধারার মধ্যে লুকিয়ে সে জল গড়িয়েই পড়ল। কিসের জন্য এ চোখের জল? শরীরের ব্যথা, নাকি অপমানের, নাকি মানুষ চিনতে না পারার ভুলের? এত ভোরে এ বাড়ির কেউ ওঠে না। ঘরে এসে বড় গ্র্যান্ডফাদার ক্লকটার দিকে তাকিয়ে দেখল সবে সকাল 6টা।
ভেজা চুল পিঠে এলিয়েই চারতলার ওপরের ছাদে উঠে গেল। রায়বাড়ির ছাদ বাড়ির মেয়ে বৌদের কাছে বরাবরই পরিত্যক্ত। এত বড় বারান্দার দালান থাকতে তারা জামা কাপড় মেলতে বা শীতকালে রোদ পোহাতেও ছাদ ব্যবহার করে না। অবশ্য বছরের বিশেষ দিনে বাড়ির পুরুষেরা পানাহারের জন্য এর ব্যবহার করে। অন্যদিন এর রাঙা বউয়ের মতোই ব্রাত্য। আজ নন্দিনী ব্যবহার করল। কতদিন বাদে ছাদে উঠল। বিয়ের পর প্রথম প্রথম আসতো দুপুরে, কিন্তু একদিন শাশুড়ি মা দেখে নেওয়ার পর কথা শুনিয়েছিলেন। তারপর থেকে আর আসে না। কিন্তু আজ কোনো অনুভূতি আর স্পর্শ করল না নন্দিনীকে। বেলা বাড়তে ছাদ থেকে নেমে এসে সে রান্নাঘরে গিয়ে সকলের জন্য চায়ের জল চাপালো। একে একে সকলেই চা খেয়ে কাজে লেগে পড়ল। নন্দিনীর মুখ দেখে হয়তো ওদের সন্দেহ হয়েছিল, তাই মেজ শাশুড়ি জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ? মুখ চোখ কেমন লাগছে? গায়ে কাপড় দিয়েই বা রয়েছে কেন? নন্দিনী মাথা নেড়ে না বলে জোর করে হাসার চেষ্টা করল। তারপর বিষানের জন্য চায়ের কাপ নিয়ে নিজেদের ঘরের দিকে গেল। পা উঠতে চাইছে না ওর। কিছুতেই বিষানের মুখোমুখি হতে ইচ্ছে করছে না। মন বলছে যেতে হবে না, হবে না খেয়াল রাখতে অমন স্বামীর। তবু কোনো প্রতিবর্ত ক্রিয়ায় এগিয়ে চলল নন্দিনী। চা নিয়ে ঘরে গিয়ে দেখল বিছানায় নেই বিষান। হয়তো ঘরের লাগোয়া বাথরুমে গিয়ে থাকবে। পালঙ্কের পাশের টেবিলে চায়ের কাপটা রেখে বেরিয়ে আসতে যাবে, তার আগেই হাতে টান পড়ল। ঘুরে তাকিয়ে দেখল বিষান হাত ধরে দাঁড়িয়ে আছে, আর মুখে অনুতাপের ছোঁয়া। নন্দিনী কিছু বলার আগেই সে বলল, সরি, খুব ভুল হয়ে গেছে। কাল নেশার ঘরে মাথা ঠিক ছিল না, প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। নন্দিনী হাত ছেড়ে চলে যেতে উদ্যত হতেই বিষানোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। হাত জোর করে বলল, প্লিজ নন্দিনী, একবার শোনো। কাল প্রমোটারের সঙ্গে একটা ঝামেলা হওয়াতে মাথাটা এমনিই গরম ছিল, প্লিজ। প্রমোটার কথাটা কানে যেতেই সতর্ক হয়ে গেল নন্দিনী। চোখে মুখে জিজ্ঞাসা ফুটে উঠল, প্রমোটার কেন? কি ভাবছে বিষান এই বাড়ি নিয়ে? ওকে চিন্তিত দেখে হাত ধরে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে বসালো। তারপর এক এক করে খুলে বলল সব কথা। এই বাড়ি ভেঙে শপিং কমপ্লেক্স হবে, আর সাথে হবে ফ্ল্যাট। ওরা প্রত্যেকে একটা করে ফ্ল্যাট পাবে, আর সাথে পাবে নগদ টাকা। কিন্তু রাঙা বউয়ের সই ছাড়া যে কিছুই হবে না। আর রাঙা বউ যে নন্দিনী ছাড়া কাউকেই বিশ্বাস করেন না, তাই নন্দিনীকেই এই কাজটা করতে হবে। কিচ্ছু না, শুধু দলিলের নিচে একটা টিপছাপ, ব্যাস কাজ শেষ। শুনতে শুনতে নন্দিনীর চোখে মুখে ঘৃণা জমা হতে থাকলো। ও হাত ছাড়িয়ে নিয়ে বলে উঠল, অসম্ভব! আমি কিছুতেই রাঙা বউকে ঠকিয়ে কাজ করতে পারবো না, কিছুতেই না। কেন অবুঝ হচ্ছ সোনা? একবার ভেবে দেখো, আমাদের একটা সুন্দর ফ্ল্যাট হবে, সাথে সাথে ভালোভাবে বাঁচার জন্য থোক টাকা। এতই যদি ভালোভাবে বাঁচার শখ, তো নিজের চেষ্টাই করো। মানুষকে ঠকিয়ে তার টাকায় এত কিছু করতে চাইছো কেন? বিষানের আর সহ্য হলো না। ও নন্দিনীর গালে ঠাস করে এক চড় মারল। ওর ফর্সা গালে 5 আঙ্গুলের ছাপ সুস্পষ্ট হলো। তারপর চুলের মুঠি ধরে বলল, বেশি জ্ঞান দিস না, যেটা বলছি সেটা করবি, নয়তো নিজের বাপের থেকে গিয়ে টাকা নিয়ে আসবি। বিছানার ওপর ওকে ঠেলে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিষান। পাশের টেবিলে তখন নন্দিনীর আনা চা ঠান্ডা হচ্ছে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে নন্দিনী ঘরের বিশাল ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটের কোণ কেটে রক্ত পড়ছিল। ওটাকে শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলল। ধীরে ধীরে নন্দিনীর মধ্যে জেদ বাড়তে থাকলো। চোয়াল দৃঢ় হলো। নিজের মনেই ঠিক করল, যাই হয়ে যাক না কেন, ও রাঙা বউকে কিছুতেই ঠকাতে পারবে না, করাবে না টিপসই তাকে দিয়ে। এই বাড়ি সে ভাঙতে দেবে না। তাতে ওর যা হয় হোক। কি করবে বিষান? খুব বেশি হলে মেরে ফেলবে। কিন্তু এখন তো আর নন্দিনী একা নেই। নিজের পেটের উপর হাত বুলিয়ে নেয় একবার। কি আছে এর কপালে কে জানে। কাল রাতে কি বিষান কথাটা শুনেছে? মনে তো হয় না। আর নন্দিনীও কিছু বলতে যাবে না। ঘর ছেড়ে বেরিয়ে এলো নন্দিনী। রান্নাঘরে গিয়ে রাঙা বউয়ের খাবার গুছিয়ে নিয়ে তার ঘরের দিকে চলল। ওকে ঢুকতে দেখে উনি বললেন, এই যে লাট সাহেবের বেটির এতক্ষণে আসার সময় হলো। সেই কখন থেকে বসে আছি, এতক্ষণ কি করছিলি?
অন্যদিন নন্দিনী কথা বলে, দু চারটে রসিকতা করে, কিন্তু আজ সেই প্রাণোচ্ছল মেয়েটাকে চুপ থাকতে দেখে বুড়ির মনেও সন্দেহ হলো। নন্দিনী মুড়ির ছাতু আর লিকার চা মুখের সামনে ধরলে রাঙাবুতা হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠেন, আবাগির বেটি, আমি যে কথা কয়েছি কানে যাচ্ছে না নাকি? মুখ অমন তোলো হাঁড়ি করে আছিস কেন? এখন তোমার সাথে গল্প করার সময় নেই আমার, অনেক কাজ আছে। তাড়াতাড়ি মুখ ধুয়ে খেয়ে রেহাই দাও আমায়। কি এমন হাতি খোরা কাজ করিস লো? বল না, বরের কোলে শুয়ে সোহাগ খেতে ইচ্ছে জেগেছে, তাই এত তাড়া তোর। সামনের টেবিলে বেশ জোরেই শব্দ করে খাবারের বাটিটা নামিয়ে রাখে নন্দিনী। আজ ওর মন মেজাজ এমনিতেই খারাপ, কথা বলতেও ক্লান্তি আর অনিচ্ছা ঘিরে ধরেছে আজ। তাই যে রাঙা বউয়ের সাথে গল্প করেও এক একদিন ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, আজ তার সামান্য কথাও বিরক্তির উদ্রেক করছে। রাগে নন্দিনীর চোখ ছলছল করে উঠল। একটা দলা পাকানো কষ্ট গলার কাছটাতে এসে আটকে রইল। দাঁতে দাঁত চিপে উদ্গত অশ্রুকে সংবরণ করার চেষ্টা করল। তারপর কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, সব সময় তোমার গালমন্দ করে কথা বলা ভালো লাগে না রাঙাবো। সব দিন কি সমান হয়? আজ দেরি হয়েছে বলে এত কৈফিয়ত আমি তোমায় দিতে পারবো না। এই রইল তোমার খাবার, নিজে খেতে পারলে খাবে, নয়তো কি করবে আমি জানি না। চললাম। নন্দিনী সত্যি সত্যি যেতে উদ্যত হলে বৃদ্ধা নিজের শিরা ওঠা শীর্ণ হাতখানি দিয়ে তার হাত চেপে ধরে বললেন, রাগ করিস কেন পুতবু? আমি কি তোর সনে দুটো ঠাট্টাও করতে পারবো না? জানি তোদের মেলা কাজ, আমার মতো তো আর শুয়ে বসে সবার বোঝা হয়ে নেই। মরলে আমি নিজেও বাঁচি, তোরাও মুক্তি পাস। আবার আবার শুরু হয়ে গেল তোমার এসব কথা। এবার সত্যি চলে যাব আমি। যাস না পুতবউ, একটু বস, ওরা কাজ সামলে নেবে খন। রাঙা বউয়ের পায়ের কাছে বসে পড়ে নন্দিনী। কি এক অদৃশ্য মায়ায় জড়িয়ে গেছে এই অশীতিপর বৃদ্ধার সাথে। তাই ভালোবাসার সাথে সাথে রাগ ও অভিমানের জায়গাও এই বৃদ্ধার কোলেই হয়ে দাঁড়িয়েছে। মুখটা ধুয়ে খাবারটা খাইয়ে দিতে থাকে নন্দিনী। বাক বিতণ্ডার সময় কখন যে পিঠ থেকে আঁচল খসে গেছে খেয়াল নেই। রাঙাবউ এক দৃষ্টে তাকিয়ে আছে ওর ঘাড়ের কাছের কালশিটে দাগটার দিকে। একসময় জিজ্ঞেস করেই ফেলে, এটা কিসের দাগ লো? কেমন কালশিটে মেরে গেছে? ও কিছু না, তুমি চুপ করে খাও তো। নন্দিনী তাড়াতাড়ি আঁচল চাপা দিয়ে দাগ লুকাবার ব্যর্থ প্রচেষ্টা করে, কিন্তু বৃদ্ধার মন ভোলানো যায় না। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন আঁচল ভেদ করে ওই দাগেতেই নিবদ্ধ হয়ে আছে। রাঙাবউ বললেন, তোর বর বিতান করেছে না? অমানুষ একটা। উফ, বিতান নয় রাঙাবু, বিতান নয়, বিষান আমার স্বামী। মলজা, স্বামীর নাম মুখে নিচ্ছিস, পাপ হবে না? যা হোক, কেন করলে সে অমন? নন্দিনী মাথা নিচু করে বসে থাকে, কিছুতেই আসল কারণ বলতে পারে না। রাঙাবউ বলে ওঠেন, অমানুষ একেরে ভাসুর ঠাউরের ধারা পেয়েছে। সেও সেদিন তাকে ঠিক এভাবেই মেরে ফেলেছিল। কাকে রাঙাবু? মরণ বড় কথা কইছিস যে, তোর এখন কাজ পড়ে নেই ক? যা যা, এখন পরে শুনিস গপ্প। নন্দিনী মৃদু হেসে চলে যায়। বেলা বাড়তে থাকে, সাথে বাড়ে কাজের ব্যস্ততাও। নন্দিনীও ক্ষণিকের জন্য সব ভুলে ব্যস্ততায় সামিল হয়ে যায়। হঠাৎ বাইরে হুড়মুড় করে কি যেন ভেঙে পড়ার খুব জোরে শব্দ হয়। রাঙাবউ নিজেও চমকে ওঠেন। উনি তীক্ষ্ণ গলায় বলতে থাকেন, কি হলো রে? কি ভাঙলি রে? মানুষ সমেত কি ভেঙে দেবে নাকি বাড়িটা? কিন্তু ওনার কথার উত্তর দেয় না কেউ।
উনিও ক্লান্ত হয়ে চুপ করে যান একসময়। কিন্তু বাইরে সবাই তখন হইচইতে ব্যস্ত। বারমহলের যে জায়গাটা পরিত্যক্ত ছিল, যেখানে বিভিন্ন আবর্জনা জমা হচ্ছিল, আর যে ঘরটা শুধুমাত্র তালাবন্ধ অবস্থাতেই অক্ষত ছিল, সেটা আজ ভেঙে পড়েছে। কোনো ফাটল ছিল না, ভূমিকম্প হয়নি, অথচ ভেঙে পড়ল ঘরটা। বাড়ির সকলেই সেখানে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। সবার মনে অল্প বিস্তর ভয় ঢুকেছে। পুরনো বাড়ি কোনোদিন তাদের মাথার ওপর ভেঙে পড়ে যদি? একে যত তাড়াতাড়ি সম্ভব প্রমোটারের হাতে দিতে হবে। অত লোকের ভিড়ে নন্দিনী আর ওখানে যায়নি। দোতলার বারান্দা থেকে ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। এমন সময় পিঠে কার হাতের স্পর্শ পেয়ে চমকে ঘুরে তাকিয়ে দেখে বিষান। ওকে শান্ত স্বরে বলে, এত ঝুঁকে রয়েছ কেন? যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারো তো। যাও, ঘরে যাও। নন্দিনী ওখান থেকে সরে গেল, কিন্তু নিজের ঘরে না গিয়ে রাঙা বউয়ের ঘরের দিকে গেল। যাওয়ার পথে ছোট দেওর বছর 10 বিট্টুর সঙ্গে দেখা হলো। ওকেই নন্দিনী পুরো ঘটনাটা বলতে বলল। সব শুনে নিয়ে রাঙা বউয়ের ঘরে গেল। উনি আগে থেকেই উঠে বসেছিলেন। এত জোরে আওয়াজ হয়েছিল যে এই ভিতরেও ওনার কানে আওয়াজ গেছে। নন্দিনীর পায়ের শব্দ পেয়ে উনি বলে উঠলেন, কে রে? কে এলি? পুতব, কি হয়েছে রে? কিসের আওয়াজ হলো? তুমি কি করে জানলে আমি? পায়ের আওয়াজ ছিল নাকি? তুই যারা কে আসে এই ঘাটের মরার কাছে? কি হয়েছে রে বাইরে? ওই বারমহল যেটা ছিল, সেটা যেটুকু টিকে ছিল সেটাও গেছে, পুরো টুকরো টুকরো হয়ে গেছে গো। ঘরের ভেতরে এসে ঢোকে নন্দিনী, কিন্তু কথাটা শোনার পরেই উত্তেজিত হয়ে পড়ে রাঙা বউ। হাঁপাতে থাকেন আর প্রচণ্ড ভয় ঘেমে যান। চোখ দুটো যেন ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। নন্দিনী তাড়াতাড়ি এসে বুক পিঠ মালিশ করে দেয়। জলের গ্লাস থেকে 2 চুমুক জল খেয়ে যেন একটু শান্ত হন রাঙা বউ। তারপর বলেন, শেষ রক্ষে হলো নে। হে ভগবান, ও আসছে। আমি আগে সন্দেহ করেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি পাপ কাউকে ছাড়ে না লো। সে তার কথা রেখেছে। সাবধানে পুতিকে রাখিস লো। রাঙা বউয়ের কথা কিছুই বোধগম্য হচ্ছিল না নন্দিনীর, কিন্তু এক অজানা ভয়ে কেঁপে উঠল সেও। কি আসছে রাঙা বউ? কিসের পাপ? রাঙা বউ বলতে শুরু করলেন বহু বছর আগেকার এক রক্তাক্ত অধ্যায়, যা পাল্টে দিয়েছিল তাদের সকলের জীবন। এতক্ষণ আপনারা শুনছিলেন রাঙা বউয়ের আরামকেদারায় গল্পটির প্রথম পর্ব। গল্প পাঠে ছিল সৌম্যদীপ এবং বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ছোট রাঙা বউ অর্থাৎ সৌদামিনীর চরিত্রে তৃষা, বয়স্ক রাঙা বউয়ের চরিত্রে অঙ্গনা, কুসুম এবং নাপিত বউয়ের চরিত্রে অনয়া, নন্দিনীর চরিত্রে রিমা, বর্দি অর্থাৎ গিরিবালার চরিত্রে মমতা, রায়গিন্নির চরিত্রে আম্রপালি, বড় বউ অর্থাৎ নন্দিনীর শাশুড়ির চরিত্রে রিমা, মেজ বউ অর্থাৎ নন্দিনীর মেজ শাশুড়ির চরিত্রে জয়শ্রী, রাঙা বউয়ের শাশুড়ির শাশুড়ি এবং সৌদামিনীর ভাইয়ের চরিত্রে কৃষ্টিকা, বামন্দির চরিত্রে সুদীপ্তা, দর্পনারায়ণ এবং গাঁয়ের লোকের চরিত্রে চয়ন, বিষানের চরিত্রে প্রভাকর। পোস্টার ডিজাইন মোনালিসা, শব্দগ্রহণ এবং স্পেশাল এফেক্টসে বিশ্বদীপ। গল্পের সূত্রধর এবং বজ্রনারায়ণের চরিত্রে আমি শেষাদ্রি। গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব খুব শিগগিরই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের গল্প শুনতে থাকুন। শেষ হলো আমাদের আজকের গল্প রাঙা বউয়ের আরামকেদারায় প্রথম পর্ব।